এই যে কোষ ঝিল্লির যে মনে করো যে স্ট্রাকচারটা, এই কোষ ঝিল্লির স্ট্রাকচারটা দেখতে কি রকম, এটা নিয়ে অনেক বিজ্ঞানী হলো অনেক ধরনের মতামত দিয়েছে। সেখানে যাওয়ার আগে আমরা একটু আচ্ছা হ্যাশট্যাগটা একটু পাশে লিখে দেন না, আচ্ছা এই হ্যাশট্যাগটা ইউজ করবে সবাই। আমি একটু লিখে দেই, হ্যাশট্যাগ দিয়ে তোমরা মেডিস্টেশন নলেজ লিখবে। মেডিস্টেশন নলেজ, মেডিস্টেশন কোনো স্পেস দেওয়া যাবে না, আমার জায়গা নাই বলে আমি নিচে লিখতেছি, হ্যাঁ কোনো স্পেস দেওয়া যাবে না, মেডিস্টেশন নলেজ। ওকে, তাহলে এখানে সরাসরি এইভাবে লিখে দিবা আর কি, মেডিস্টেশন নলেজ দিয়ে। ওকে, তাহলে ফার্স্টে একটা জিনিস হলো একটু খেয়াল করো, হ্যাঁ এই যে তায়েবা, তায়েবা তাসমিয়া হলো একটা হ্যাশট্যাগ দিয়েছে, ওটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ এই যে দেখো কোনো স্পেস নাই, একবারে হ্যাশের পরে খালি এম বড় হাতের, মেডিস্টেশন নলেজ। এই তো এই হ্যাশট্যাগটা তোমার লেখার যে কোনো জায়গায় দিয়ে দিবা, উপরে দিতে পারো, মাঝখানে দিতে পারো, শেষে দিতে পারো। উপরে দিলে ভালো হয়, সবার উপরে এটা দিয়ে দিলে একটু ভালো হয়, খুঁজে পাইতে সুবিধা হবে। ওকে, এখন আসো একটা কোষ ঝিল্লি যদি আমরা আঁকি, ধরো এটা একটা কোষ ঝিল্লি, এই যে এটা একটা কোষ ঝিল্লি, ধরো এটা হলো কোষ। এখন একটা কোষ ঝিল্লি বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে। কি হতে পারে? একটা কোষ ঝিল্লি বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে। আমি তো এটা একটা নর্মাল ওয়েতে আঁকছি, বাট এটা অ্যাকচুয়ালি ছবিতে জিনিসটা এরকম হতে পারে। এই যে বিভিন্নভাবে ধরো ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকতে পারে, এই যে খেয়াল করো, এটা একটা কোষ ঝিল্লি, ধরো এটা হলো কোষের ভিতর, এটা হলো কোষের ভিতর, আর এটা হলো কোষের বাইরে। তাহলে দেখো কোষ ঝিল্লিটা বিভিন্নভাবে দেখো তোমার ভাঁজ হয়ে গেছে, দেখছো? তাহলে কোষ ঝিল্লি বিভিন্নভাবে ভাঁজ হয়ে দেখো কোষের ভিতরের দিকে চলে গেছে। এই ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাস। এই ভাঁজকে কি বলা হয়? তাহলে কোষ ঝিল্লি ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেলে তাকে বলা হয় মাইক্রোভিলাস। কিভাবে মনে রাখবা? ভাঁজ কি দিয়ে শুরু? ভ দিয়ে শুরু। ভিলাস কি দিয়ে শুরু? ভ। তাহলে ভিলাস, মাইক্রোভিলাস মানে হলো এটা ভাঁজ। তাহলে কোষ ঝিল্লি বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে। এই ভাঁজ হওয়া জায়গাটাকে কি বলা হচ্ছে? মাইক্রোভিলাস, মানে ভতে ভ, ভিলাস মানে হলো ভাঁজ। ঠিক আছে? ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? এটা আলটিমেটলি হলো তোমার ভিতরের দিকে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, এটাকে কি বলা হচ্ছে? মাইক্রোভিলাস বলা হচ্ছে। ভিলাসের ভতে মনে রাখবা ভাঁজ। আচ্ছা, এখন মাঝে মাঝে অনেক সময় কোষ ঝিল্লি অনেক বেশি ভিতরের দিকে ঢুকে যেতে পারে। কি হতে পারে? মাঝে মাঝে এই কোষ ঝিল্লিটা অনেক বেশি পরিমাণে হলো ভিতরের দিকে ঢুকে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু লক্ষ্য করি। তাহলে কোষ ঝিল্লি যদি এরকম ছোট ছোট, আচ্ছা এটাকে মাইক্রো আবার কেন বলা হয়? মাইক্রো মানে হলো ছোট, তোমরা সবাই জানো যে মাইক্রো মানে হলো তোমার ছোট। তাহলে মাইক্রোভিলাস মানে হলো ছোট ছোট ভাঁজ। এই যে ছবিটা আবার লক্ষ্য করো, এই যে ছোট ছোট ভাঁজ না, দেখো ছোট ছোট ভাঁজ। তাহলে ভাঁজ মানে ভিলাস, আকারে ছোট বলে মাইক্রোভিলাস। এখন কোনো কারণে এই ভাঁজটা যদি একটু বেশি ভিতরের দিকে ঢুকে যায়, হতে পারে না যে অনেক সময় একটু বেশি ভিতরের দিকে ঢুকে যেতে পারে, এইরকম হতে পারে অনেক বেশি মনে করো ভিতরের দিকে ঢুকে গেছে। খেয়াল করো, অনেক বেশি যদি ভিতরের দিকে ঢুকে যায় তখন সেটাকে তোমার বলা হয় পিনোসাইটিক নালী। কি বলা হয়? পিনোসাইটিক নালী, বা ইংলিশে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল। এই যে এরকম পিনোসাইটিক ভেসিকেল বলা হয়। তাহলে কোষ ঝিল্লি কোনো কারণে একেবারে ভিতরের দিকে, বেশি ভিতরের দিকে ঢুকে গেলে সেটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল, বা এটাকে বাংলায় অনেকে বলে ফোসকা, মানে অনেকটা ফোসকা বলে বাংলায় এটাকে, পিনোসাইটিক ফোসকা বা পিনোসাইটিক ভেসিকেল যদি অনেক বেশি ভিতরের দিকে ঢুকে যায়। এবং মনে রাখবে এই পিনোসাইটিক ফোসকা দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, মেডিকেলে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখন মনে থাকবে খুব ইজিলি। এই পিনোসাইটিক ফোসকা তার মানে বেশি ভিতরের দিকে ঢুকে গেলে পিনোসাইটিক ফোসকা পাওয়া যাচ্ছে। এটা খুবই ইজি। এই পিনোসাইটিক ফোসকা দিয়ে কি করে? পিনোসাইটিক ফোসকা দুইটা অবজেক্টিভ মনে রাখবা। পিনোসাইটিক ফোসকা কি দিয়ে শুরু? প দিয়ে শুরু। পতে আরেকটা কি শুরু বলতো? প্রাণী। তার মানে পিনোসাইটিক ফোসকা প্রাণী কোষে অনেক বেশি দেখা যায়। ফার্স্ট যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, পিনোসাইটিক প দিয়ে শুরু। তাহলে এটা হলো যে কোষ ঝিল্লি অনেক বেশি যদি ভিতরের দিকে ঢুকে যায় পিনোসাইটিক ফোসকা বলে। প দিয়ে শুরু, প্রাণী ও প দিয়ে শুরু, অর্থাৎ এই পিনোসাইটিক ফোসকা প্রাণী কোষে সবচেয়ে বেশি দেখা যায়। কোথায় দেখা যায়? প্রাণী কোষে সবচেয়ে বেশি দেখা যায়। এটা হলো একটা। আর সেকেন্ড যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো
পিনোসাইটিক ফোস্কা দিয়ে কোষ কি শোষণ করে? তরল পদার্থ অর্থাৎ পানি শোষণ করে। এটাও মনে রাখবা, খুবই ইজি। পিনোসাইটিক, দেখো পিনোসাইটিক প দিয়ে শুরু, পানি হলো তোমার প দিয়ে শুরু, তার মানে পিনোসাইটিক ফোস্কা অনেক বেশি পরিমাণে হলো তোমার কি করে? পানি, মানে পানি শোষণ করে। অর্থাৎ কোষ ঝিল্লি পানির মতো তরল পদার্থগুলো শোষণ করার জন্যই অনেক বেশি পরিমাণে হলো ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, অনেক বেশি পরিমাণে ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, এরা আলটিমেটলি পানির মতো তরল পদার্থগুলো শোষণ করে। তাহলে পরীক্ষা এখান থেকে দুইটা অবজেক্টিভ আসে। পিনোসাইটিক ফোস্কার তাহলে কাজ কি? পিনোসাইটিক প দিয়ে শুরু, পানিও প দিয়ে শুরু, তাহলে পিনোসাইটিক ফোস্কার কাজ হচ্ছে পানি শোষণ করতে সাহায্য করে কোষকে, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো এটা কোথায় বেশি পাওয়া যায়? পতে প, প্রাণী, অর্থাৎ এটা প্রাণীতে হলো বেশি পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে দুইটা পয়েন্ট এখান থেকে এই দুইটাই আসে, পরীক্ষায় যদি আসে সারা জীবন এই দুইটাই আসবে, যে পিনোসাইটিক ফোস্কা দিয়ে তাহলে কি ধরনের পদার্থ শোষণ হয়? পানি, মানে তরল পদার্থ শোষণ হয়। শেষ, একবারে ইজি। আর কোথায় বেশি দেখা যায়? প্রাণীতে দেখা যায় বেশি ভাঁজ হয়ে গেলে। আর নর্মাল ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাস। ভিলাসের ভ, ভাঁজ হলো ভ, মাইক্রোভিলাস। আর এগুলো আকারে ছোট বলে মাইক্রোভিলাস বলে। ওকে, এবার আসো এই কোষ ঝিল্লির দেখতে কি রকম। এই কোষ ঝিল্লি সম্পর্কে অনেক বিজ্ঞানী হলো মতবাদ দিয়েছিলেন, অনেক মডেল দিয়েছিলেন, কিন্তু ঠিক আছে, অনেক মতবাদ দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, পিনির পানি প্রিয় ভাইয়া, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেভাবে মনে রাখো। এখন এটার গঠন সম্পর্কে অনেক মতবাদ দিয়েছে, এর মধ্যে আমরা 2-3টা মতবাদ একটু ইম্পর্টেন্ট, বিজ্ঞানীর নাম সহ আমাদেরকে একটু মনে রাখতে হবে। ধরো তোমার বড় বোন আছে, বড় বোনকে তুমি কি বলবা? দিদি বলবা। ধরো তোমার দিদি অনেক কি পছন্দ করে? স্যান্ডউইচ পছন্দ করে। তাহলে ফার্স্ট যে জিনিসটা একটু মনে রাখবে, এগুলো একটু দরকার। আমি তো আগেই বলে দিয়েছি যে আমি ঠিক যেই জিনিসগুলো বলবো দেখবা সেখান থেকেই 80-90% এইচএসসি প্লাস মেডিকেলে কমন পাবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে খেয়াল করো, গত 5 বছর আল্লাহর রহমতে হয়ে আসছে, ইনশাল্লাহ এই বছরও হবে, আল্লাহ আশা করি আল্লাহর রহমতে। তাহলে দিদি হলো স্যান্ডউইচ পছন্দ করে, একটু মনে রাখতে হবে। তাহলে দিদি কি পছন্দ করে? স্যান্ডউইচ। বা তুমি মনে করো যে দিদি হলো স্যান্ডউইচ, স্যান্ডউইচ খায়, ঠিক আছে। তাহলে এই যে দিদি স্যান্ডউইচ খায়, এটা দিয়ে তুমি মনে রাখবা কোষ ঝিল্লির একটা মতবাদের নাম হলো স্যান্ডউইচ মতবাদ। কি মতবাদ? স্যান্ডউইচ মতবাদ। এই স্যান্ডউইচ মতবাদের প্রবক্তাকে দিদি। দিদিরে তুমি ইংলিশে কেমনে লিখবা? আচ্ছা, আমরা ইংলিশে লিখলে ভালো হয়, এটা দাঁড়াও, বাংলায় না লিখে ধরো তোমার দিদি মানে তোমার বড় বোন স্যান্ডউইচ খায়, কিন্তু তুমি এই দিদি লেখছো এই যেভাবে দিদি, ইংলিশে লিখলে তো এমনিই লিখবা দিদি। তো এই দিতে হইলো, এই প্রথম দিতে হইলো ড্যানিয়েলি, ড্যানিয়েলি, আর পরের দিতে হইলো ড্যাভসন, ড্যাভসন। বানান ভুল হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, বিজ্ঞানীদের নাম, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই, তোমাকে মনে রাখতে হবে। তাহলে ড্যানিয়েলি এবং ড্যাভসন নামক দুইজন বিজ্ঞানী, ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন, এই স্যান্ডউইচ মতবাদের প্রবর্তক। যেটা তারা বলেছেন যে কোষ ঝিল্লিটা অনেকটা স্যান্ডউইচের মতো দেখতে। কেন দেখতে আমরা জানবো এখন, ঠিক আছে। তাহলে মনে রাখবা দিদি স্যান্ডউইচ খায়, মানে ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন স্যান্ডউইচ মতবাদের প্রবর্তক। তাহলে তারা কি বলেছিলেন চলো আমরা একটু দেখে আসি। ওকে, আচ্ছা, দাদা ভালো হয় এখানে, ঠিক আছে, দাদাও বলতে পারো, কোনো প্রবলেম নেই, একটা বললেই হয়েছে। আমরা দিদি দিয়ে পড়াই, ঠিক আছে, তুমি দাদাও লিখতে পারো, যে যেভাবে পড়ো। ও দাদা বলতে বুঝাইছে যে বানানটা আর কি, কোনো সমস্যা নেই, ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন, যেটাই মনে রাখো, একটা মনে থাকলেই হয়েছে। আর আগের দিন তো বলছি যে তোমার যদি সব ভুলেও যাও, তুমি যদি শুধু এইটুকু মনে রাখতে পারো যেখানে দিদি ছিল মানে ডাবল ডি ছিল, তুমি মোটামুটি কিছু একটা লিখে দিয়ে আসতে পারবা পরীক্ষায়, যে ডাবল ডি, তার মানে অপশনে খুঁজবা যে কোন দুইটায় ডাবল ডি আছে, দেখবা ড্যানিয়েলি ডেভসন, ব্যাস এটাই হলো অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা স্যান্ডউইচ মতবাদের প্রবর্তক, এগুলো আসে পরীক্ষায় আগে। তাহলে এখন বলি এটাকে কেন স্যান্ডউইচ মতবাদ বলা হয়। কারণ ড্যানিয়েল এবং ডেভসনের মতে এই যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লি ছিল হলো দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। এবং তারা বলেছেন দ্বিস্তরের প্রত্যেকটা স্তর, আমি আগে একটু ছবি আঁকি, আমি আগেই বলে দিই আমার ছবি আঁকার হাত ভালো না, তো কেউ হাসাহাসি করো না, ঠিক আছে, যে ভাইয়া এগুলো কি আঁকছে, কারণ প্রবলেম নাই, ঠিক আছে। ছবি আঁকা এখন সবাই তো আসলে ছবি আঁকতে পারেও না,
কোনো সমস্যা নাই, বাট তোমার ছবিটা অ্যাকুরেট হইতে হবে। তুমি মনে করো যে বক আঁকতে দিছে, তুমি বকের জায়গায় কাক এঁকে রাখছো, প্রবলেম নাই। কিন্তু মনে করো তুমি বক হলো একটা পাখি, ঠিক আছে, তুমি সেটা যদি ঠিক মতো দাও তাইলেই হবে। কিন্তু তুমি বকের জায়গায় এখন এমন কিছু আইকা ওটা 4টা হাত পা দেখায় দিছো, তাইলে কিন্তু হবে না। যেমন তুমি গরুর জায়গায় ছাগল আঁকছো, কোনো প্রবলেম নাই, তুমি সব ঠিক রাখছো। তো গরুর জায়গায় মানুষ আঁকা যাবে না, মানে ভুল করা যাবে না। গরুর যেমন 4টা হাত পা, ঠিক আছে, টিচাররা বুঝবে যে ওকে তুমি ছাগল আঁকছো, বা ঠিক আছে এটা দেখতে গরুর মতোই মনে হচ্ছে, হাত পা সব ঠিক আছে, 4টা হাত পা, তুমি লেজ দিছো, তারপরে ধরো তুমি বিশাল 2টা শিং দিয়ে দিছো, টিচাররা ধরে নিবে যে না তুমি গরু আঁকছো, ঠিক আছে, আকার হাত খারাপ হলো মার্কস দিবে। বাট মনে করো তোমার আকার হাত অনেক চমৎকার, বাট তুমি গরুর জায়গায় সাপ এঁকে রাখছো, খুবই চমৎকার সাপ আঁকছো, অনেক চমৎকার, কিন্তু টিচার এখানে তোমারে কি দিবে? 0 দিবে, কারণ গরু আর সাপ তো সেম জিনিস না। এটা মনে রাখবা যে একটা আঁকতে যে আরেকটা আঁকতে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু নামগুলা ঠিক থাকতে হবে, এটাই ফ্যাক্ট। আঁকা একটু এদিক সেদিক সবারই হবে, আমরা এখানে ম্যাক্সিমামে চিত্রকর না, খুব কম মানুষই সুন্দর ছবি আঁকতে পারে, এটা মনে রাখবা। ছবি আঁকাটা একটা ভালো গুণ, যারা পারে ওদেরকে আমি স্যালুট করি, কারণ এটা আমি পারি না আসলে, ঠিক আছে, এই কারণে যে যেটা পারে তাকে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মতে, হ্যাঁ, কারণ আচ্ছা তো আচ্ছা এটা আমি আরেকটু দূরে আঁকলে ভালো হতো, দাঁড়াও একটু স্পেস নিয়ে আঁকি, তোমাদের একটু দেখতে সুবিধা হবে, না তো ছোট হয়ে যাবে ছবিটা। ধরো এটা আমি আরেকটু দূরে দূরে আঁকছি, আগে ওদের মডেলটা না আঁকলে তোমরা বুঝতে পারবে না, তাহলে আমরা ড্যানিয়েল এবং ডেভসনের স্যান্ডউইচ মতবাদটা পড়ব। তো খেয়াল করো, আগে আমি একটু এঁকে নেই, ধরো 2টা লেজের মতো আঁকতেছি, ঠিক আছে, ওই পাশ থেকেও 2টা লেজ, এই যে লেজ আর কি, হ্যাঁ, ধরে নাও এটা লেজ। তাহলে খেয়াল করো, ড্যানিয়েলি এবং ডেভসন বলেছেন যে কোষঝিল্লি এরকম দ্বিস্তর বিশিষ্ট। খেয়াল করো, কোষঝিল্লির এটা একটা স্তর, এই পুরাটা মিলে একটা স্তর। তাহলে ড্যানিয়েলি এবং ডেভসন বলেছেন কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, এবং প্রত্যেকটা স্তর আবার 2টা উপস্তরে বিভক্ত। এর মধ্যেই সবুজটা হলো প্রোটিন, সবুজটা হলো তোমার প্রোটিন, আর এই যে এইটুকু অংশ হলো তোমার লিপিড। এই যে লেজ সহ জিনিসটাকে আমরা বলতেছি হলো লিপিড। তাহলে কি বলেছেন? ড্যানিয়েলি এবং ডেভসন বলেছেন যে কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট। দেখো, এটা একটা স্তর, এটা একটা স্তর, এবং প্রত্যেকটা স্তরের হলো আবার 2টা উপস্তর আছে, মানে প্রত্যেকটা স্তরকে আবার আমরা হলো 2টা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা ভাগ হলো প্রোটিন আর একটা হলো লিপিড, অর্থাৎ কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, তার মধ্যে প্রত্যেকটা স্তরে আবার উপস্তর আছে। সেই উপস্তরের একটা হলো প্রোটিন দিয়ে গঠিত আর একটা হলো লিপিড দিয়ে গঠিত। এবং খেয়াল করো, এবং সেই মতবাদ অনুযায়ী তারা বলেছেন যে প্রোটিনটা হলো কোষঝিল্লির বাইরের 2 সাইডে থাকে। পুরাটা যদি কোষঝিল্লি হয় তাহলে প্রোটিনটা হলো উপর এবং নিচে থাকে, এবং মাঝখানে হলো তোমার লিপিডটা চাপা পড়ে থাকে। দেখতে অনেকটা কিসের মতো মনে হয়? স্যান্ডউইচের মতো মনে হয়। বলো তো স্যান্ডউইচ কেন বলছে? স্যান্ডউইচ খাইছো না? স্যান্ডউইচে কি থাকে? উপরে হলো একটা পাউরুটির মতো থাকে, নিচেও কিন্তু একটা পাউরুটি থাকে, আর ভিতরে দেখবা যে তোমার লেটুস পাতা, তারপর একটু মাংস, তারপর একটু সস মস হাবি যাবে, কিন্তু ভিতরে চাপা পড়ে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম। তুমি প্রোটিনগুলারে পাউরুটি মনে করো, প্রোটিন মানে পাউরুটি মনে করো, তাহলে দেখো উপরে নিচে হলো পাউরুটি, আর লিপিডগুলারে তুমি মনে করো একটা স্যান্ডউইচের মতো, মাঝখানে হলো মাংসের টুকরা, সসেস মসেস তুমি মনে করো। তাহলে দেখো এটা দেখতে অনেকটা কি স্যান্ডউইচের মতো না? মানে কনসেপ্টটা অনেকটা স্যান্ডউইচের মতো, যে স্যান্ডউইচের উপরে আর নিচে হলো সেম, আর মাঝখানে হলো অন্য পদার্থ। তো এটাও দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো। এই কারণে এই মতবাদটাকে তারা নাম দিয়েছিলেন স্যান্ডউইচ মতবাদ। কি নাম দিয়েছিলেন? স্যান্ডউইচ মতবাদ। তো পরীক্ষায় যদি আসে স্যান্ডউইচ মতবাদটা কি, পারবা না? বলবা যে স্যান্ডউইচ মতবাদ অনুযায়ী কোষঝিল্লি হলো 2 স্তর বিশিষ্ট, এটা একটা স্তর, এটা একটা স্তর, প্রত্যেকটা স্তর আবার 2টা উপস্তরে বিভক্ত। একটা হলো প্রোটিন উপস্তর আর একটা হলো লিপিড উপস্তরে হলো বিভক্ত। এবং এই কোষঝিল্লির 2 সাইডে হলো তোমার প্রোটিন থাকে আর মাঝখানে হলো তোমার লিপিড থাকে, যেন অনেকটা স্যান্ডউইচের মতো। এই দুটারে স্যান্ডউইচের পাউরুটি চিন্তা করো, তাহলে উপরে আর নিচে সেম পাউরুটি, আর মাঝখানে হলো তোমার মানে মাংসের টুকরা আর কি, ধরো এই লিপিডগুলা। এই জন্য স্যান্ডউইচ মতবাদ বলা হয়, ঠিক আছে? আর প্রত্যেকটা লিপিড অণুর মধ্যে 2টা জিনিস থাকে, যেটা আমরা একটু পরে পড়ব। এই জিনিসটা আমরা ফ্লুইড মোজাইক মডেলও পড়বো অনেকটা, এই জন্য এখন ব্যাখ্যা না করে একবারে ফ্লুইড মোজাইক মডেলে যে আমরা ডিটেলসে ব্যাখ্যা করব।
ঠিক আছে, তাহলে আশা করি স্যান্ডউইচ মতবাদ বুঝছো। ওকে, হ্যাঁ, খরগোশের মাথা, অনেকের কাছে খরগোশের মাথার মতো মনে হচ্ছে, মানে যার কাছে যেটা মনে হয়। কারো কাছে হলো স্যান্ডউইচ মনে হয়েছে, ওরা হয়তো স্যান্ডউইচ খাইতে পছন্দ করতো, তুমি হয়তো স্যান্ডউইচ খাও না, তোমার কাছে এটা খরগোশের মাথার মতো মনে হচ্ছে। তো স্যান্ডউইচ মতবাদটা আমরা বুঝতে পারছি। এইবার চলে আসো স্যান্ডউইচ মতবাদের পরে আরেকটা আসছে, তোমরা অনেকে রাজুকে পড়তে চাও, তাই না? তোমরা অনেকে রাজুকে পড়তে চাও, বলো তো রাজুক, রাজুকের তো নাম শুনছো, রাজুক কলেজের ফুল নাম কি? অনেকেই জানো, নিশ্চয়ই জানো, টেস্ট পেপার যখন সলভ করতে রাজুকের নাম শুনছো। রাজুকের ফুল নাম কি? রাজুক উত্তরা মডেল কলেজ। রাজুকের সংক্ষিপ্ত রূপ কি? RUMC। ঠিক আছে, RUMC, রাজুক উত্তরা মডেল কলেজ। এই রাজুক উত্তরা মডেল কলেজের সিটা খালি বাদ দিয়ে দাও, ঠিক আছে, সিটা বাদ দিয়ে দাও। এই সিটা যদি তুমি আলটিমেটলি যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো RUM পাইলা। তাহলে আরতে বুঝাচ্ছে রবার্টসন, এটাও পরীক্ষায় আসে, আরতে হলো রবার্টসন, মনে রাখার কৌশল বলতেছি, রবার্টসন। আর ইউতে হইলো ইউনিট, ইউনিট মানে হলো একক, আর মেমব্রেন মানে তো বুঝতেই পারতেছো পর্দা। তাহলে এই RUM দিয়ে বুঝাচ্ছে রবার্টসনস ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। একটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, যে ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের জনক বা প্রবর্তককে রবার্টসন। কেমনে মনে রাখবা? রাজুক উত্তরা মডেল কলেজ, অনেকেই তোমরা হয়তো পড়তে চাও, তো সেই রাজুক উত্তরা মডেল কলেজের কলেজটা কেটে বাদ দিয়ে দাও, রাজুক উত্তরা মডেল RUM। আরতে হলো রবার্টসন, ইউতে হলো ইউনিট, এমতে হলো মেমব্রেন। তাহলে রবার্টসনস ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, বা এটাকে বাংলায় বলা হয় একক মেমব্রেন হাইপোথিসিস। এটা বলতে কি বোঝায়? তাহলে আগে এইটুকু মনে রাখো যে রবার্টসনস ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। আশা করি ক্লিয়ার। এখন এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা আমরা একটু খেয়াল করব। এই রবার্টসন সাহেব অনেক চালাক ছিলেন। তিনি বলছে যে কোষের তো অনেক জায়গায় আবরণ আছে, তোমরা তো দেখছো কোষের কি তোমার শুধুমাত্র কোষ ঝিল্লিতেই আবরণ আছে? না, কোষ ঝিল্লি তো একটা আবরণ। কোষের ভিতরে যে বিভিন্ন অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলোতেও কিন্তু আবরণ আছে। যেমন ধরো হলো কোথায়? মাইটোকন্ড্রিয়াতে আবরণ আছে। তারপর তোমার হলো কোথায় কোথায় আবরণ আছে? নিউক্লিয়াসের আবরণ আছে। তারপর ধরো হলো আরো অনেক জায়গায় তোমার ক্লোরোপ্লাস্টের আবরণ আছে, অনেকগুলা জায়গায় হলো তোমার আবরণ আছে। তো রবার্টসনস ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এখানে তিনি বুঝাইছেন যে কোষের যতগুলো আবরণ আছে, হতে পারে সেটা কোষ ঝিল্লি, খেয়াল করো কোষের অনেক জায়গায় কিন্তু আবরণ আছে, খেয়াল করো তিনি কি বলেছেন, আমি একটু বুঝাই, এটা একটু বেসিক, তারপর তোমাদের আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? তাহলে ইউনিট মেমব্রেন হাইপোথিসিসে তিনি বলেছেন যে কোষের ভিতরে অনেক জায়গায় তো আমরা আবরণ দেখব। একটা হলো কোষ ঝিল্লির আবরণ, একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন হিসেবে আবরণ থাকতেছে, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণ থাকছে, আরেকটা হলো তোমার ধরো ক্লোরোপ্লাস্টের আবরণ থাকতেছে। তিনি বলছেন যে কোষ ঝিল্লিতে যতগুলো অঙ্গাণু আছে, নিউক্লিয়াস একটা অঙ্গাণু, তার যে আবরণ আছে, মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু, তার যে আবরণ আছে, বা টোটাল যে কোষ ঝিল্লির যে আবরণ, সেই আবরণগুলো হলো একই রকম। তাহলে সেই আবরণগুলা কি? একই রকম দেখতে আর কি, ঠিক আছে? তাহলে একই রকম, অর্থাৎ এই সবগুলো আবরণ একই ধরনের জিনিস দিয়ে গঠিত, সেটাকে তিনি নাম দিয়েছেন ফসফোলিপিড বাইলেয়ার। আমরা ব্যাখ্যা করব এটা একটু পরে। তাহলে তিনি বলেছেন যে কোষের যত ধরনের আবরণ আছে, হয় সেটা কোষ ঝিল্লির আবরণ হোক, নিউক্লিয়ার মেমব্রেন হোক, সেটা হতে পারে তোমার মাইটোকন্ড্রিয়ার আবরণ, ক্লোরোপ্লাস্টের আবরণ, যেই টাইপের আবরণ হোক, সবগুলো আবরণ একই ধরনের জিনিস দিয়ে গঠিত, সেটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। অর্থাৎ যেহেতু সবগুলো আবরণ একই ধরনের জিনিস দিয়ে গঠিত, এই কারণে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে যেহেতু গঠিত, এই জিনিসটারই তিনি বলেছেন যে একক মেমব্রেন বা ইউনিট মেমব্রেন, মানে সব জায়গাতেই তুমি ফসফোলিপিড বাইলেয়ার পাবা। তাহলে তুমি ফসফোলিপিড বাইলেয়ারকে তুমি যদি একক হিসেবে ধরো, তুমি কোষের প্রত্যেকটা অঙ্গাণুতে একই টাইপের তুমি আবরণ পাবা। এই জন্য এই কমন আবরণটাকে তিনি নাম দিয়েছেন ইউনিট মেমব্রেন, মানে একক হিসেবে নাম দিয়েছেন। ব্যাপারটা অনেকটা চিন্তা করো যে তোমার উচ্চতা কত? 5 ফুট, আরেকজনের উচ্চতা ধরো 4 ফুট, 5 ফুট 4 ফুট, বাট দুজনের মধ্যেই একটা জিনিস কমন আছে, সেটা কি? এই ফুট। এই ফুটটা কি?
একক হিসেবে ধরছো না, এখানেও সেম, যে যেই জিনিসেরই আবরণ হোক না কেন সবকিছুই তার মতে হলো ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত এবং একই টাইপের, সবকিছুর আবরণ ঘুরে ফিরে একই টাইপের। এই কারণে এই কমন আবরণটাকে তিনি নাম দিয়েছেন একক আবরণ, মানে একক মেমব্রেন বা ইউনিট মেমব্রেন। যেমন ওই যে 5 ফুট 4 ফুট, এর মধ্যে যেমন ফুট জিনিসটা কমন আছে, অনুরূপভাবে তিনি বুঝাইছেন যে এই ফসফোলিপিড বাইলেয়ারটাই সবগুলোর কমন আবরণ। এই কারণে এটাকে আবরণের একক হিসেবে ধরে নিয়ে তিনি একটা মতবাদ দিয়েছেন যে সবকিছুই এই ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই কারণে এটাকে আমরা আবরণের একক হিসেবে ধরে তিনি তার নাম দিয়েছেন ইউনিট মেমব্রেন, মানে আবরণের একক ফসফোলিপিড বাইলেয়ার। এই মতবাদটাকেই তোমার বলা হয় রবার্টসনস ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, বা বাংলায় বলা হয় রবার্টসনের একক পর্দা বা একক আবরণী মতবাদ বা এরকম কিছু একটা। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তোমরা হলো বুঝতে পেরেছ। একজন প্রশ্ন করছো, ভাইয়া সাল কি ইম্পর্ট্যান্ট? আমি যেই সালগুলো বলবো শুধু সেগুলাই পড়ো, সব সাল পড়ার দরকার নেই। ঠিক আছে, সাল এতটা ইম্পর্ট্যান্ট না, এখানে যেগুলো বলবো শুধু সেগুলো পড়বা। ভাইয়া মেডিকেল অ্যাডমিশনে কি ফুল বই থেকে এক্সাম হবে? ফুল বই থেকে তোমার এক্সাম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ মেডিকেল অ্যাডমিশন বলো বা বুয়েট ভার্সিটির পরীক্ষা বলো, এরা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে এরা কিন্তু কারো উপর আসলে নির্ভরশীল না, এরা নিজেরা হলো পরীক্ষা নিতে পারে। আর 21 ব্যাচ, তুমি যদি 21 ব্যাচের হয়ে থাকো, 21 ব্যাচে অ্যাকচুয়ালি এত সিলেবাস কমায় দিছে যে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এত শর্ট সিলেবাসে আসলে এক্সাম নেওয়াই সম্ভব না। এর কারণ আছে, যেমন ধরো তুমি তোমার কি বলে একটা যদি আমাকে এক্সাম্পল বলতে বলো, আমি বলবো যে তোমার সমন্বয়, মানুষের সমন্বয় নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারে তোমরা কি কি পড়বা? তোমরা ব্রেইন পড়তেছো, হরমোন পড়তেছো, চোখ নিয়ে পড়তেছো, কান নিয়ে পড়তেছো, তো তোমার কি ব্রেইন হরমোন এটা তো খুবই গুরুত্বপূর্ণ, তোমার এটা তো মেডিকেলও কাজে লাগবে বেসিক। তো এইগুলা তোমার তো সিলেবাসে নাই, 21 ব্যাচের নাই, 21 ব্যাচের প্রেক্ষাপটে বলছি, তো ওদের তো নাই। তাহলে তোমার কি মনে হয় একজন ডাক্তার হওয়ার জন্য তুমি এক্সাম দিবে, সেখানে তোমার ব্রেইন হরমোন থেকে কোনো প্রশ্ন করতে পারবে না, এটা কি টিচাররা এত সহজে মানবে? এটা আমার ফার্স্ট লজিক। সেকেন্ড লজিকটা হলো তোমাদের অঙ্গ চালনাটা নাই, যেখানে কঙ্কালের অনেক বেসিক জিনিস আছে, তো কঙ্কাল থেকে প্রশ্ন আসতে পারবে না। তারপর প্রতিরক্ষা, ইমিউনিটি, যে ইমিউনিটিটা কিন্তু তোমার অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমরা যে ভ্যাকসিন নিচ্ছি না, করোনার ভ্যাকসিন থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ওই ইমিউনিটি বা প্রতিরক্ষা চ্যাপ্টারে আছে, সেখান থেকে টিচাররা কোনো প্রশ্ন করতে পারবে না। তারপর ধরো হলো তোমার রেচনতন্ত্র, মোস্ট প্রবাবলি রেচনতন্ত্রও নাই, তার মানে কিডনি থেকে প্রশ্ন করতে পারবে না। তুমি বলো মেডিকেল ভর্তি পরীক্ষায় এত এত বাদ দিয়ে তাহলে প্রশ্ন করবে কি থেকে? কি বলে রুই মাছ আছে, রুই মাছ থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন করবে? তুমি নিজেই বলো না, আসবে, এমন না যে আসবে না, কিন্তু সব প্রশ্ন কি রুই মাছ থেকেই তাহলে তো করতে হবে, কারণ বায়োলজিতে মার্কস হলো 30, এর মধ্যে তোমার জুলজিতে হলো 15, বোটানিতে 15, কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে জুলজি থেকে প্রশ্ন বেশি আসে, কারণ জুলজি হিউম্যান বডি বেশি, এই কারণে হিউম্যান বডিটা তো বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় যে 15টা করার কথা থাকলেও সেখান থেকে 17-18টা প্রশ্ন চলে আসে। তো সেই 18টা প্রশ্ন কই থেকে করবে? রুই মাছ থেকে 5টা করবে, তারপর হলো তোমার ঘাস ফড়িং থেকে 5টা, এমনি করে প্রশ্ন করবে না কিন্তু। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওদের হাতে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, ওরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে পরীক্ষা হয়, তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সেম জিনিসটা বুয়েট বা ভার্সিটির জন্য, এত কিছু বাদ দিছে, কিন্তু সমস্যাটা হলো বুয়েট বা ভার্সিটি সব কিছুই কিন্তু সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে স্বায়ত্তশাসিত, মানে নিজেরা নিজেদের ডিসিশন নিতে পারে, ওরা কারে ভর্তি করবে না করবে এই ব্যাপারে হলো গভর্নমেন্ট বা কোনো মন্ত্রণালয় ওদেরকে হস্তক্ষেপ করতে পারবে না। এটা বাংলাদেশের আইনগতভাবেই বলা আছে, এটা অনেক আগে থেকেই চলে আসতেছে এবং আইনগতভাবে ওদের কোনো বাধা নাই। সো ওরা যদি পরীক্ষা না নিয়েও ভর্তি করায়, কথার কথা, তাও কেউ কিছু বলতে পারবে না। ওরা যদি পরীক্ষা নিয়েও ভর্তি করায় তাও বলতে পারবে না। ওরা যদি মনে করো বাচ্চা সব খারাপ স্টুডেন্ট ভর্তি করায় তাও কেউ কিছু বলতে পারবে না, কারণ আইনগতভাবে ওদের কোনো বাধা নাই। আইনগত যদি চিন্তা করো, তো যেহেতু ওদের কোনো বাধা নাই, তো অবভিয়াসলি এখন তোমাদের ব্যাপারে কনসিডার করবে কিনা এটা একটা বড় ব্যাপার। করার সম্ভাবনাটা আসলে কম অ্যাকচুয়ালি, কারণ তোমাদের 21 ব্যাচের শর্ট সিলেবাসটা অনেক বেশি শর্ট। এত শর্ট সিলেবাসে আসলে প্রশ্ন করতেই স্যাররা অনেক প্যারা খাবে। আমি তো বললাম যে তুমি নিজেই চিন্তা করো, তোমার 18টা প্রশ্ন, মানবদেহর
অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়েছে। তো তোমার কি রুই মাছ থেকে 5টা প্রশ্ন কইরা ঘাস ফড়িং থেকে প্রশ্ন করে তোমার মেডিকেলে পড়াবে? কারণ চিন্তা করো, তুমি মেডিকেলে পড়ে তুমি কিন্তু সরাসরি মেডিকেল লাইনে পড়তেছো, তোরা অবশ্যই চেষ্টা করবে ভালো ভালো স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য, এটাই তো নিয়ম, তাই না? ঘাস ফড়িং থেকে 5টা প্রশ্ন করলে এটা কেমন কথা? তুমি মানুষের ডাক্তার হবা, তুমি ঘাস ফড়িং থেকে 5টা প্রশ্ন আসতেছে, এরকম সম্ভব না আসলে অ্যাকচুয়ালি। ওকে, বুঝতে পেরেছ? আমি একটু ডিটেলসে বললাম, একটু লজিক সহ, কারণ এই প্রশ্নটা অনেকেই আমাকে করছে, তো এই কারণে আমি বললাম। কেন ভাইয়া আমি কি অপ্রয়োজনীয় কথা বলি? না না না, ঠিক আছে, এই প্রশ্নটা আমি নিজেই তো অ্যান্সার দিলাম, এটা অনেক প্রশ্ন আমি অনেক ফেস করছি, স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন, তা আমি আমার মতামত বললাম। করার সম্ভাবনাটা অনেক কম, যদি কপাল অনেক ভালো থাকে করতে পারে। ওকে, তাহলে ইউনিট মেমব্রেন তাহলে কি বোঝায়? আশা করি বুঝতে পারছো যে কোষ ঝিল্লি সহ কোষের যত অঙ্গাণু থাকে সবগুলারই আবরণ হলো তোমার সেম, সেটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই কারণে এটাকে আবরণের একক ধরে নিয়ে তিনি একটা মতবাদ দিয়েছেন যে এটাই হলো ইউনিট মেমব্রেন, মানে এই আবরণটাই তুমি ঘুরে ফিরে দুনিয়ার সব জায়গায় পাবা। তুমি যেমন মিটার যেমন সব জায়গায় পাবা, যে কোনো জায়গায় দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে যেমন মিটার চলে আসবে, অনুরূপভাবে তুমি কোষ ঝিল্লি সহ যে কোনো কিছু, নিউক্লিয়ার মেমব্রেন হোক, যে কোনো কিছুর আবরণ বের করতে গেলে বা করতে গেলে তোমাকে ফসফোলিপিড বাইলেয়ারটা চলে আসবে, এটা সব জায়গায় পাবে। এই জন্য এটাকে ইউনিট বলা হয়েছে বা একক বলা হয়েছে আবরণের, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ওকে, এবার আসে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফ্লুইড মোজাইক মডেলটা একটু দেখব। তাহলে ফ্লুইড মোজাইক মডেলে কি বলা হয়েছে এবার একটু আমরা চলে আসি। তাহলে ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেলটা হইলো তোমার একটা মডেল, ফার্স্ট কথা ফ্লুইড মোজাইক, তাহলে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলের যারা আবিষ্কারক তারা হলো অনেক বেশি তোমার কি করত, অনেক বেশি গান গাইতে পছন্দ করত। এই কারণে ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারক হচ্ছেন সিঙ্গার। কি, সে অনেক গায়ক ছিল, অনেক বড় গায়ক ছিল। তাহলে সিঙ্গার, সিঙ্গার এবং তার সঙ্গী ছিল হলো নিকলসন, তার ছেলের নাম হলো সন নিকলসন। তাহলে সিঙ্গার এবং নিকলসন নামক দুইজন বিজ্ঞানী। তাহলে গায়ক অনেক বেশি হলো গায়ক, তাহলে এই যে গায়ক, তাহলে সিঙ্গার আর নিকলসন নামক দুইজন বিজ্ঞানী, তারা অনেক গান গাইতে পছন্দ করত, অনেক বেশি গান গাইতো। তো এই সিঙ্গার এবং নিকলসন তারা হলেন ফ্লুইড মোজাইক মডেলের জনক, ঠিক আছে? তাহলে তারা হলো ফ্লুইড মোজাইক মডেলের জনক ছিলেন, অনেক বেশি গান গাইতে পছন্দ করত। তো এখন এই ফ্লুইড মোজাইক মডেলকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয় আমরা বলবো, এটা লাস্টের দিকে বলবো, এখন বললে বুঝবে না। এই ফ্লুইড মোজাইক মডেলের অনেকগুলো নাম আছে, এগুলোকে আইসবার্গ মডেল বলা হয়, মানে আইসবার্গ, আইসবার্গ মানে কি, বরফের টুকরা, আইসবার্গ মডেল বলা হয়, অনেকে এগুলারে ফ্লুইড মোজাইক মডেল বলে, আরো অনেক নাম আছে, আমরা একটু দেখব। তাহলে ফার্স্টে আসো ফ্লুইড মোজাইক মডেলটা কি, একটু ছবি আঁকি, ছবি আঁকলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে ফ্লুইড মোজাইক মডেলটা। আচ্ছা, তাহলে ফার্স্টে একটু চিন্তা করো, ধরো এই গোল্লাগুলা আগে একটু এঁকে ফেলো। তাহলে আমরা যদি এখন ফ্লুইড মোজাইক মডেলটা যদি আঁকতে যাই বা যদি আঁকার চিন্তা ভাবনা করি, তাহলে ধরো এরকম গোল্লা জিনিসগুলো আমরা দিলাম, মাঝখানে একটা দুইটা কোলেস্টেরল দিয়ে দিও, মাঝখানে একটা দুইটা এরকম লম্বা জিনিস দিয়ে দিও কোলেস্টেরলের মতো। খেয়াল করে এখানে লেজগুলা দিয়ে দিও, একটু লেজগুলা একটু সুন্দর করে দিও। আমি দ্রুত আঁকতেছি তো এই কারণে হয়তো বা অতটা মনে হচ্ছে না লেজগুলো। হ্যাঁ, আমি বলবো এটার জিনিসগুলো আমি ব্যাখ্যা করছি। আর এই পুরা জিনিসটার উপর একটা নীল করে
একটা নীলের মতো করে একটা নীল জিনিস দিয়ে আরেকটা জিনিস এঁকে দিলাম, আমি বলতেছি আবার এই ভিতরের দিকেও আরেকটা জিনিস আঁকলাম, বাইরের দিকেও নীলের মতো করে একটা জিনিস আঁকলাম, এর উপরে আবার শাখা প্রশাখা এঁকে দিলাম, শাখা প্রশাখা এঁকে দিলাম, এখানে ধরো হলো তোমার শাখা প্রশাখা এঁকে দিলাম। আমি তোমাকে বুঝাচ্ছি। তাহলে ছবিটা মোটা দাগে মনে করো এরকম। এই নীল জিনিসটাকে একটু যদি গাঢ় করে দিতে চাও, আমি গাঢ় না করে এমনি এমনি দেখাচ্ছি। তো এটাই হলো তোমার ফ্লুইড মোজাইক মডেল বা একটা কোষ ঝিল্লির হলো তোমার গঠন। তাইলে ফ্লুইড মোজাইক মডেলে তিনটা জিনিস ছিল, আমি একটু বলি। প্রথম জিনিসটা হলো এটা হলো ফসফোলিপিড। এই যে এইটুকু পার্ট হলো এক একটা ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের কয়টা স্তর আছে খেয়াল করো। ফসফোলিপিডের তোমার দুইটা স্তর আছে, এটা একটা স্তর, এটা একটা স্তর। এটাকে নাম দেওয়া হয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। কি নাম দেওয়া হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার। খেয়াল করো, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার। আমি বলছি, তাহলে খেয়াল করো, তাহলে কি নাম দেওয়া হয়েছে? এইটুকু হইলো তোমার এক একটা ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড কয়টা লেয়ার আছে? একটা লেয়ার, দুইটা লেয়ার। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। কি দেওয়া হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার। বাই মানে হলো দুই, আর লেয়ার মানে স্তর। তাহলে দুইটা স্তর আছে, এই কারণে হলো আমরা কি বলতেছি? ফসফোলিপিড বাইলেয়ার বলতেছি। আমি আগে একটু বলি, এই যে নীল যে জিনিসটা না, সেই নীল জিনিসটা হলো তোমার প্রোটিন। নীল জিনিসটা কি? প্রোটিন। আমি বলবো, সবকিছু ব্যাখ্যা করবো আগে। তাহলে নীলটা হলো প্রোটিন। এই যে শাখা প্রশাখার মতো যে জিনিসটা আঁকছি, এটা হলো তোমার কার্বোহাইড্রেট বা শর্করা। তাইলে সিঙ্গার এবং নিকলসন কর্তৃক যে ফ্লুইড মোজাইক মডেলটা যে পাওয়া গেছে, তারা বলেছেন যে ফ্লুইড মোজাইক মডেলটা হলো এরকম ফসফোলিপিড বাইলেয়ার। মানে এটা একটা ফসফোলিপিডের একটা স্তর, এরকম দেখো দুইটা স্তর আছে। এই স্তরের তারা নাম দিয়েছে হলো ফসফোলিপিড বাইলেয়ার। বাই মানে হলো দুই, লেয়ার মানে স্তর। তাহলে এই স্তরটার এই কারণে নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার। এখন ফসফোলিপিড কিভাবে দেখো, আমি ছবি আঁকার সময় একটা গোল বল আঁকছি, দেখো তার দুইটা করে সবসময় লেজ দিয়ে দিছি। এই যেখানে যে গোল বলটা, এই গোল বলটা হলো আসলে ফসফেট মূলক। কি মূলক? ফসফেট মূলক। আর এই যে দুইটা যে লেজ, এই লেজগুলো হলো ফ্যাটি অ্যাসিডের লেজ, যারা হলো লিপিডের অণু হিসেবে কাজ করে। এরা হলো ফ্যাটি অ্যাসিডের হলো তোমার লেজ। তাহলে বলো তো, তাহলে প্রত্যেকটা ফসফোলিপিডের কয়টা পার্ট থাকে বলতে পারবে? দেখো, তাহলে প্রত্যেকটা ফসফোলিপিডের দুইটা পার্ট থাকে। এই পার্টটাকে তোমার বলা হয় মাথা। গোল যেহেতু, এটাকে বলা হয় মাথা। তাহলে প্রত্যেকটা ফসফোলিপিডের হলো একটা ফসফেট হেড থাকে, আর দুইটা ফ্যাটি অ্যাসিডের টেইল থাকে বা লেজ থাকে। আর এই ফ্যাটি অ্যাসিডের টেইলটা, এটা লিপিডের অংশ, আর এটা হলো ফসফেট। এই কারণে পুরাটাকে একত্রে কি বলা হচ্ছে? ফসফোলিপিড বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ফসফোলিপিড। তাহলে প্রত্যেকটা ফসফোলিপিডের দুইটা অংশ থাকে, একটা হলো ফসফেট মাথা বা ফসফেট হেড থাকে, আর আরেকটা হলো ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে, যেটাকে বলা হচ্ছে লিপিডের লেজ। ঠিক আছে? এখন এই ফসফেট যে মাথাটা, খেয়াল করো ফসফেটের সংকেত কি? PO4 3-। তাহলে ফসফেটের সংকেতে দেখো নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, তার মানে এটা হলো পোলার। এটা কি? পোলার। একটু বোঝার চেষ্টা করো, এটা একটু কেমিস্ট্রির জিনিস। এটা হলো পোলার। পোলার মানে কি? যার প্লাস বা মাইনাস কোনো প্রান্ত আছে তাকেই আমরা কি বলি? পোলার বলি। তাহলে খেয়াল করো, PO4 3- ফসফেট মূলকের সংকেত তোমরা পড়ে আসছো। তাহলে এখানে মাইনাস আছে, তার মানে এটা একটা পোলার প্রান্ত বা পোলার সাইড। আর এই যে ফ্যাটি অ্যাসিডের যে লেজ আছে, এটা হলো নন পোলার, মানে এখানে কোনো প্লাস মাইনাস নাই, এখানে চার্জ নিরপেক্ষ এটা। তাহলে নন পোলার। তাহলে এই ফ্যাটি অ্যাসিডের যে মাথাটা পোলার, কেন পোলার? সেখানে মাইনাস আছে। তাহলে পোলার জিনিসটা কাকে আকর্ষণ করবে? পোলার জিনিসটা ওর নিজের মতো মানুষকে আকর্ষণ করবে। অলওয়েজ মনে রাখবে, কেমিস্ট্রিতে যে যেই রকম, সে সেই রকম পদার্থকেই আকর্ষণ করে। সবসময় মনে রাখবা, তুমি নিজে যদি
ভালো মানুষ হও, তোমার আশেপাশের ফ্রেন্ডগুলোও ভালো মানুষ হবে। আর তুমি নিজে যদি দুনিয়ার শয়তান হও, মাস্তান হও, দেখবা তোমার আশেপাশের গুলাও সব মাস্তানি হবে, তাই না? কারণ মাস্তানটা মাস্তানদের সাথেই ঘুরবে, আর ভালোরা কিন্তু ভালোদের সাথেই ঘুরে। খেয়াল করো, তাহলে এখানেও সেম, কেমিস্ট্রিতে যে যেরকম সে তাকেই আকর্ষণ করে। তাহলে ফসফেটটা নিজে মাইনাস, মানে ও হলো একটা পোল। প্লাস মাইনাসকে বলা হয় পোল, সেই পোল কথাটা থেকে আসছে হলো পোলার। তাহলে ফসফেট নিজে মাইনাস মানে এটা পোলার, তাহলে এটা পোলার অণুকে আকর্ষণ করবে। বলো তো একটা পোলার অণুর এক্সাম্পল বলতে পারবা? পানি। 9-10 বা ইন্টারমিডিয়েটে পড়ার কথা, পানি হলো একটা পোলার অণু। তার মানে খেয়াল করো, এই ফসফেটটা নিজে নেগেটিভ, মানে সেখানে একটা পোল হয়েছে, তার মানে ও নিজে হলো পোলার। তার মানে ও ওর মতো আরেকটা পোলার অণুকে আকর্ষণ করে, অর্থাৎ পানিকে আকর্ষণ করে। তার মানে এই ফসফোলিপিডের ফসফেট মাথাটা হাইড্রোফিলিক। ফিলিক মানে হলো কোনো কিছুকে আকর্ষণ করা, কোনো কিছুকে আকর্ষণ করাকে তোমার বলা হয় ফিলিক। তাহলে এটাকে বলা হয় হাইড্রোফিলিক, মানে যে পানিকে আকর্ষণ করে। আর এই যে ফ্যাটি অ্যাসিডের যে লেজগুলা, সেটা তো নন পোলার। তাহলে নন পোলার যারা, মানে ওরা কি পোলারকে আকর্ষণ করবে? করবে না, কারণ ও নিজে নন পোলার। তার মানে ও পোলারকে আকর্ষণ করবে না। পোলারকে কি করবে তাহলে? বিকর্ষণ করবে। তার মানে ওরা হলো পানিকে বিকর্ষণ করবে, তার মানে ওরা হলো পানি বিকর্ষী পদার্থ। পানি বিকর্ষী পদার্থ, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলি, যে পোলার সে পোলার অণুকে আকর্ষণ করবে, দ্যাট মিন্স ও পানিকে আকর্ষণ করছে। ওটাকে বাংলায় বলা হয় পানি আকর্ষী, আর ইংলিশে বলা হয় হাইড্রোফিলিক। ফিলিক মানে আকর্ষণ। যেমন তুমি বলো না, হ্যাঁ, যেমন তুমি কি বলো? ফিল। ধরো তুমি একটা মেয়েকে তুমি পছন্দ করো, কথার কথা, তুমি তার প্রতি ফিল অনুভব করো না, একটা ফিলিংস অনুভব করো না। মনে রাখবা, এই ফিলিক মানে হলো আকর্ষণ। তোমার তার প্রতি ফিলিংস আছে, তার মানে কি আছে? হ্যাঁ, অনেক দুষ্ট না তোমরা? তো এই জিনিসগুলো দিলে তোমরা অনেক মজা পাও। তোমরা এই জিনিসগুলো দিলে হয়তো বা তোমরা অনেক মজা টজা পাও এগুলা বললে। তাহলে তোমার একটা মেয়ের প্রতি ফিলিংস আছে, তার মানে তোমার ফিলিংস বেশি, মানে আকর্ষণ আছে। এখান থেকে মনে রাখবা, ফিলিক মানে হলো আকর্ষণ। তাহলে হাইড্রোফিলিক, ঠিক আছে? তার মানে পানি আকর্ষণ, বা এটাকে বাংলায় বলা হয় পানিগ্রাহী। পানিগ্রাহীও বলে, পানি আকর্ষীয় বলে। আর নন পোলার যারা, তারা কি করবে? নন পোলার যারা, তারা তো পানিকে কি করবে? বিকর্ষণ করবে। তো যারা বিকর্ষণ করে তাদেরকে বলা হয় পানি বিকর্ষী, বা ইংলিশে বলা হয় হাইড্রোফোবিক। ওই যে ফোবিয়া মানে কি? ভয়। আমরা বলি না যে আমার অনেক ফোবিয়া আছে, হাইড্রোফোবিয়া মানে পানির প্রতি অনেক ভীতি আছে। তাহলে ফোবিয়া, এগুলোকে বলা হয় হাইড্রোফোবিক পদার্থ, ঠিক আছে? তাহলে খেয়াল করো, যে যেমন সে তাকে আকর্ষণ করে। তাহলে এই ফসফেট মাথাটা হাইড্রোফিলিক বা পানিকে আকর্ষণ করে, আর এই লেজটা হলো তোমার পানি বিকর্ষী, মানে পানিকে বিকর্ষণ করে, হাইড্রোফোবিক। তাহলে খেয়াল করো তো, এটা একটা ফসফোলিপিডের লেয়ার, এটা একটা ফসফোলিপিডের লেয়ার। এই জন্য দুইটাকে একত্রে কি বলা হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার বলা হয়েছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে ফসফোলিপিড বাইলেয়ারে খেয়াল করেছো যে পানিকে যারা আকর্ষণ করে, মানে পানিকে যারা, পানির প্রতি যাদের ফিলিংস আছে, মানে ফিল করে, দেখো তারা কিন্তু বাইরের দিকে থাকে। দেখো এই যে মাথাগুলা সব বাইরের দিকে, দেখছো? তার মানে যারা পানিকে আকর্ষণ করে বা পানিকে যারা ফিল করে, তারা দেখো বাইরের দিকে থাকে। আর যারা পানিকে দেখলেই ভয় পায়, দেখো তারা ভিতরের দিকে মুখোমুখি অবস্থান করে। এই লেজগুলো পানিকে দেখলেই ভয় পায়, দেখো এই লেজগুলো মুখোমুখি অবস্থান করতেছে। তার মানে ফসফোলিপিড বাইলেয়ারের পানিকে ফিল করে যারা, তারা হলো বাইরের দিকে থাকে, আর যারা পানিকে বিকর্ষণ করে তারা হলো ভিতরের দিকে থাকে। এটা তাহলে মনে রাখতে হবে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। আর প্রত্যেকটা ফসফোলিপিডের দুইটা অংশ, ঠিক আছে? ওকে, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার শেষ। তাহলে এবার আসো, আমাদেরকে প্রোটিন নিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে হলো আলটিমেটলি প্রোটিন নিয়ে পড়তে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলো তোমরা চাইলে মনে রাখতে পারো। সেটা আমি মনে রাখতাম কেমনে জানো? আমি মনে রাখতাম, ধরো তোমার ফয়সাল নামে একটা ফ্রেন্ড আছে। কি আছে? ফয়সাল নামে একটা ফ্রেন্ড আছে। তো সেই ফয়সাল ফ্রেন্ডটা বাইরে গেছে, বাইরে যেয়ে মনে করো মায়ের খেয়ে আসছে। বা তুমি ধরো ফয়সালকে বলতেছো, দোস্ত বাইরে যাইস না, বাইরে গেলে কিন্তু মাইর দিবে। যেমন এখন লকডাউন চলতেছে, বাইরে গেলে দেখবা যে আর্মি হলো ইচ্ছা মতো ডান্ডার বাড়ি এই যে একটা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সাবধান করতেছো, ফয়সাল ফ্রেন্ডটাকে, যে ফয়সাল বাইরে গেলে মায়ের। তাহলে কি মনে রাখবে? আমি ইগুলা বলি, পয়েন্টগুলো তাহলে মনে রাখতে সুবিধা হবে।
ফয়সাল বাইরে গেলে হলো মায়ের, তাহলে খেয়াল করো ফয়সাল বাইরে, এটা দিয়ে বুঝাচ্ছি ফসফোলিপিড বাইলেয়ার। খেয়াল করছো, ফসফোলিপিড বাইলেয়ার। গেলেতে হলো, গতে হলো গ্লাইকোপ্রোটিন, যেটা একটু পরে আমরা আসব। গ্লাইকোপ্রোটিন, অবশ্য গ্লাইকোলিপিডও থাকে, ঠিক আছে, প্রবলেম নেই, একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে। আর এই মাতে হইলো, মায়েরে হইলো মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন, এটা আমরা এখন একটু দেখব। তাহলে মেমব্রেন প্রোটিন, তাহলে আমরা কি পড়তেছি যে ফয়সাল বাইরে গেলে হলো মায়ের, ঠিক আছে। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, গেতে হইলো তোমার গ্লাইকোপ্রোটিন, মায়েরে হইলো তোমার মেমব্রেন প্রোটিন, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে সারা জীবন নিশ্চয়ই তোমাদের মনে থাকবে ফিলিক মানে কি। আচ্ছা, আমি জানি তোমরা এখনো হাসতেছো, এটা মনে রাখার জন্যই বলছি। ফিলিক মানে কি, তুমি কারোর প্রতি ফিল অনুভব করো, মানে তুমি আকর্ষণ অনুভব করো, তাহলে ফিলিক মানে হলো আকর্ষণ। অনেকে কনফিউজড হয়ে যায়, ভাইয়া ফিলিক মানে কি জানো, আকর্ষণ না বিকর্ষণ? ব্যাস, সারা জীবন এখন মনে থাকবে। তাহলে ফয়সাল বাইরে গেলে হলো মায়ের গ্লাইকোপ্রোটিন, আর একটা হলো তোমার মেমব্রেন প্রোটিন। তাহলে এবার আমরা একটু মেমব্রেন প্রোটিনটা দেখি। তাহলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার পড়া শেষ, ডিটেলসে পড়ে ফেলেছি। এবার আসো আমরা পরের পয়েন্টে চলে যাই, মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনটা যদি আমরা একটু পড়তে চাই তাহলে কি করব? দেখো, কোষঝিল্লিতে 3 টাইপের হলো তোমার মেমব্রেন প্রোটিন পাওয়া যায়। কয় টাইপের মেমব্রেন প্রোটিন পাওয়া যায়? 3 টাইপের মেমব্রেন প্রোটিন পাওয়া যায়। এর মধ্যে দেখো, একটা প্রোটিন দেখছো ঝিল্লির, কোষঝিল্লির 2টা লেয়ার বরাবরই বিস্তৃত। দেখো বিশাল প্রোটিন আঁকছি, যে নীলটা বিশাল বড়, ঝিল্লির 2 লেয়ার বরাবরই হলো তোমার বিস্তৃত। এটাকে তোমার বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তোমরা ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন করেছো না? এইচএসসি 23 বাদে বাকিরা তো ইন্টিগ্রেশন করার কথা, বা নাম শুনছো। বলো ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হলো জোড়া দেওয়া, মানে বিশাল বড় কিছু। ইংলিশে ইন্টিগ্রাল মানে হলো বড় কিছুকে বোঝায়, জোড়া দেওয়া, বিশাল কিছু। তাহলে খেয়াল করো, এই প্রোটিনটা ঝিল্লির 2টা স্তরেই হলো তোমার বিস্তৃত। তাহলে এই প্রোটিনটা যেহেতু ঝিল্লির 2টা স্তরেই বিস্তৃত, এই প্রোটিনটাকে তোমার বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রেশন ওইখান থেকে আসছে, ইন্টিগ্রাল মানে অনেক বড়, ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, আর যেই প্রোটিনটা শুধুমাত্র যে কোনো একটা সারফেস বা যে কোনো একটা তলের সাথে লেগে থাকে, খেয়াল করো, যেই প্রোটিনটা যে কোনো একটা তলের সাথে লেগে থাকে, যে কোনো একটা তল, যে কোনো একটা তলের সাথে যেই প্রোটিনটা হলো লেগে থাকে, সেগুলোকে তোমার বলা হয় সারফেস প্রোটিন। কি বলা হয়? সারফেস প্রোটিন, বা এটাকে অনেকে পেরিফেরাল প্রোটিনও বলে, ঠিক আছে। পেরিফেরাল প্রোটিন বা অনেকে সারফেস প্রোটিন বলে। ওকে, তাহলে পেরিফেরাল প্রোটিন। তাহলে দেখো, মেমব্রেন প্রোটিন হলো 3 প্রকার। তাহলে এর মধ্যে একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, ওই যে ইন্টিগ্রেশন থেকে আসছে, সবচেয়ে বড় বিশাল প্রোটিন, যেটা 2 স্তরেই থাকে, ইন্টিগ্রাল প্রোটিন। কিছু কিছু প্রোটিন থাকে যারা যে কোনো একটা সাইডে থাকে, সাইডকে ইংলিশে তোমার বলা হয় পেরিফেরি। পেরিফেরি মানে হলো এক সাইড, তাহলে সেখান থেকে নাম আসছে পেরিফেরাল। দেখো এই যে এই নীল কালারের যে প্রোটিনটা, দেখো সেটা কিন্তু শুধুমাত্র একদিকে আছে, আরেক দিকে কিন্তু নাই, তাহলে এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল যেমন 2 জায়গাতেই আছে, দেখো এই প্রোটিনটা কিন্তু শুধু একদিকে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে একটা সাইডে আছে, এটাকে ইংলিশে সারফেস প্রোটিন, বা একটা সাইড থাকলে সাইডের ইংলিশ হলো পেরিফেরি, পেরিফেরাল প্রোটিনও বলা হয়, ঠিক আছে। তাহলে পেরিফেরাল প্রোটিন। আরেক ধরনের প্রোটিন আছে যারা সরাসরি লিপিডের গায়ে লেগে থাকে। খেয়াল করো, এই যে এই নীল ভদ্রলোক, দেখো এই নীল ভদ্রলোক বাইরের দিকে দেখো সরাসরি লিপিডের গায়ে লেগে আছে, সরাসরি লিপিডের গায়ে লেগে আছে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এটাও তো সরাসরি লিপিডের গায়ে লেগে আছে, আছে, কিন্তু এটা কোষের ভিতরের দিক। আমরা ধরে নিচ্ছি যে এটা হলো কোষের ভিতরে, নিচের দিকটা হলো কোষের ভিতরে। তো কোষের ভিতরে যারা নিচের দিকে থাকে ওদেরকে মনে করো যে আমরা পেরিফেরি বলবো, যে কোষের একটা ভিতরের দিকে পেরিফেরাল একটা জায়গায় আছে। পেরিফেরাল মানে হলো এক জায়গায় চুপ করে বসে আছে, এই জন্য এটার নাম দিয়েছে পেরিফেরাল প্রোটিন। কিন্তু দেখো এই নীল ভদ্রলোক কোষের বাইরের দিকে সরাসরি হলো তোমার কিসের উপরে বসে আছে? কিসের উপরে? লিপিডের উপরে বসে আছে। তাহলে এটাকে কি বলবো আমরা? লিপিড সম্পৃক্ত প্রোটিন। যে যে লিপিডের গায়ে লেগে আছে এবং লিপিড দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে তাকে আমরা বলবো হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। ব্যাস, এই কোষ ঝিল্লিতে 3 ধরনের হলো তোমার প্রোটিন পাওয়া যায়।
তাহলে ইন্টিগ্রাল প্রোটিন যারা দুই সারফেসেই থাকে, ইন্টিগ্রেশন করছে, মানে বিশাল বড় একটা প্রোটিন। একটা হলো যারা ভিতরে একটা জায়গায় চুপচাপ থাকে, একটা সাইডে চুপচাপ থাকে, সাইডকে ইংলিশে বলা হয় পেরিফেরি, সেখান থেকে পেরিফেরাল প্রোটিন। আর আরেকজন আছে যারা সরাসরি লিপিডের গায়ে লেগে আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, ওকে। তাহলে 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। তাহলে এইটুকু গেল আমাদের মেমব্রেন প্রোটিন শেষ। এবার ওই যে গেলের গতে কি গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন তাহলে পড়তে হবে। তাহলে এবার আসে হলো গেলের গতে কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, এই যে এখানে গ্লাইকোপ্রোটিন যে জিনিসগুলো আছে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো কথাটা আসছে হলো শর্করা। শর্করা মানে হলো সহজ কথা তুমি মনে রাখবা গ্লাইকো, কার্বোহাইড্রেটের বাংলা হলো শর্করা, এই শর্করা মানে হলো গ্লাইকো। তাহলে খেয়াল করো, এই যেখানে যে চেইনের মতো আঁকছি বা একটা ব্রাঞ্চের মতো জিনিস আঁকছি, দেখো এই ব্রাঞ্চের মতো জিনিসটা কার গায়ে লেগে আছে? প্রোটিনের গায়ে লেগে আছে না? তাহলে শর্করা মানে হলো গ্লাইকো, আর এই শর্করাটা প্রোটিনের গায়ে লেগে আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন পাওয়া যায়। আবার খেয়াল করো, এখানে যে শর্করা আছে সেই শর্করা মানে কি গ্লাইকো, গ্লাইকো মানে মনে রাখবে এটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা, সেখানে শর্করা আছে। আর খেয়াল করো এই শর্করাটা সরাসরি লিপিডের গায়ে লেগে আছে, তাইলে লিপিডের গায়ে যেই শর্করা লেগে থাকে তাকে কি বলা হয়? গ্লাইকোলিপিড। তাহলে খেয়াল করো গ্লাইকোলিপিড, তার মানে খেয়াল করো কার্বোহাইড্রেট দুইটা স্ট্রাকচারের গায়ে লেগে থাকতে পারে। কিছু কিছু কার্বোহাইড্রেট প্রোটিনের গায়ে লেগে থাকে, কার্বোহাইড্রেট মানে গ্লাইকো, তাহলে গ্লাইকোপ্রোটিন নাম দিয়েছে। আর কিছু কিছু কার্বোহাইড্রেট সরাসরি লিপিডের গায়ে লেগে আছে, গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোপ্রোটিন পাবে, গ্লাইকোলিপিড পাবে। আবার এই দুইটারে একত্রে, অর্থাৎ গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে কি বলা হচ্ছে? গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আশা করি বুঝতে পারছো। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে আমরা কি বলছি? গ্লাইকোক্যালিক্স বলতেছি। হ্যাঁ, মাঝখানে হলো লিপিড। ভাইয়া উপরে নিচে প্রোটিন থাকে না? উপরে নিচে প্রোটিন থাকে না। খেয়াল করো, আমরা স্যান্ডউইচ মতবাদে আমরা পড়েছিলাম যে উপরে নিচে প্রোটিন থাকে, কিন্তু এখানে কি উপরে নিচে প্রোটিন আছে? নাই। এখানে প্রোটিনগুলো মাঝে মাঝে আছে। দেখো এই যে এই জায়গাটায় তো কোনো প্রোটিন নাই, বা এই জায়গায় দেখো কোনো প্রোটিন নাই। এখানে একটা ইন্টিগ্রাল প্রোটিন আছে, এখানে একটা পেরিফেরাল প্রোটিন আছে, এখানে একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে, বাট সবসময় কিন্তু উপরে বা নিচে কিন্তু প্রোটিন নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা, আমি বলবো একটু পরে, এই ক্ষেত্রে তোমরা ধরতে পারো যে প্রোটিনগুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে, মানে ছড়ায়া ছিটায় আছে। এই জায়গায় আছে, এখানে নাই, এই জায়গায় আছে, এখানে নাই, মানে লিপিড, ফসফোলিপিডের মধ্যে প্রোটিনগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আসলে উপরেও নাই, নিচেও নাই, কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নাই। ওকে, তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে কি বলা হচ্ছে? গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। এখন আসো হলো কোলেস্টেরলও থাকতে পারে, সাথে আর একটা এক্সট্রা উপাদান হিসেবে কোলেস্টেরল থাকতে পারে, যেটা ফসফোলিপিডের মাঝখানে মাঝখানে থাকে। যেমন এই যে আমি একটা ছবিতে একটা কোলেস্টেরল আঁকছি, যে এই জায়গায় একটা কোলেস্টেরল আঁকছি, এটা হলো কোলেস্টেরল। দেখছো, ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে ধরো হঠাৎ করে একটা কোলেস্টেরল থাকতে পারে। সেই কোলেস্টেরলগুলা অনেক ইম্পর্টেন্ট আর কি। সেই কোলেস্টেরলগুলা কোষে মনে করো তোমার থাকাটা অনেক জরুরি আর কি। কোলেস্টেরল সেটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কোষের। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোলেস্টেরল যদি থাকে, কোলেস্টেরলের উপস্থিতি কোষ ঝিল্লির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা কোষ ঝিল্লির স্ট্রাকচার মেনটেন করতে সহায়তা করে কোলেস্টেরল। তাহলে এই জিনিসগুলাই হলো তোমার কি ফ্লুইড মোজাইক মডেল। তাহলে কঠিন লাগছে? ছবি এঁকে কোথায় কি আছে ব্যাখ্যা। এইবার আসো কিছু প্রশ্ন। ফ্লুইড মোজাইক মডেল কেন গ্রহণযোগ্য, কেন এটাকে গ্রহণ করা হয়েছে? এর কারণ হলো ফ্লুইড মোজাইক মডেলে ধরে নেওয়া হয়েছে যেখানে প্রোটিন থাকে, প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেটও থাকে, তার পাশাপাশি হলো লিপিডও থাকে, যেটা আমাদের বডির কি গাঠনিক অংশ হিসেবে কাজ করে। এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে আসলেই তোমার কি কোষঝিল্লিতে প্রোটিন পাওয়া যায়,
লিপিড পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়। এই কারণে বিজ্ঞানীদের পরীক্ষার সাথে এই মডেলটা তোমার কি হয়ে গেছে, মিলে গেছে। সেকেন্ড জিনিসটা হলো কোষ ঝিল্লির ভিতরে ও বাইরে খাবার, কোষ ঝিল্লির ভিতরে ও বাইরে কি হয়, খাবার আদান প্রদান হয়। এই কোষ ঝিল্লির ভিতরে ও বাইরে এই যে বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, কার্বোহাইড্রেট। একটা অবজেক্টিভ মনে রাখবে যে কোষ ঝিল্লির ভিতরে ও বাইরে বিভিন্ন প্রকারের পদার্থ আদান প্রদান, খাবার জাতীয় পদার্থ বা বিভিন্ন কিছু আদান প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো কার্বোহাইড্রেট। আর ফ্লুইড মোজাইক মডেলে ধরে নেওয়া হয় যে কোষ ঝিল্লিতে কার্বোহাইড্রেট আছে, যেই কার্বোহাইড্রেটটাই আলটিমেটলি পদার্থের আদান প্রদানে হেল্প করে। তার মানে আমাদের পরীক্ষালব্ধ জিনিসের সাথে মডেলটা মিলে গেছে, মানে সমর্থন করে। কারণ আমরা তো সবাই জানি যে কোষ ঝিল্লি হলো বিভিন্ন পদার্থের আদান প্রদান করে, আর ফ্লুইড মোজাইক মডেলে বলা হয়েছে যেখানে কার্বোহাইড্রেট থাকে, এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এই কার্বোহাইড্রেটই অ্যাকচুয়ালি পদার্থ আদান প্রদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা ফ্লুইড মোজাইক মডেলেও বলা আছে। তার মানে ফ্লুইড মোজাইক মডেলে যেহেতু কার্বোহাইড্রেটের কথা বলা আছে এবং আলটিমেটলি কার্বোহাইড্রেটই বিভিন্ন রাসায়নিক পদার্থের আদান প্রদান করতে বেশি ভূমিকা পালন করে, এই কারণে ফ্লুইড মোজাইক মডেলটা সঠিক বলে ধরে নেওয়া হয়েছে যে না ঠিক আছে, ঠিকই তো বলছে, কার্বোহাইড্রেট আছে, এই কারণে এটা হলো আদান প্রদানে সাহায্য করে। তারপর আরো কিছু কাহিনী আছে। কোষ ঝিল্লিতে প্রোটিনগুলো বাহক প্রোটিন হিসেবে সাহায্য করে। কি হিসেবে কাজ করে, বাহক প্রোটিন হিসেবে হলো তোমার আলটিমেটলি সাহায্য করে, বাহক প্রোটিন হিসেবে। তো খেয়াল করো, এটাও ফ্লুইড মোজাইক মডেল দিয়ে ব্যাখ্যা করা যায়। কেমনে ব্যাখ্যা করা যায়, দেখো এখানে একটা বড় সড়ো ইন্টিগ্রাল প্রোটিন আছে। দেখো ইন্টিগ্রাল প্রোটিন কিন্তু দুই জায়গা জুড়েই বিস্তৃত। ইন্টিগ্রাল প্রোটিনের এক জায়গায় কোনো একটা পদার্থ ঢুকে এটা খুব সহজেই আরেক জায়গা দিয়ে বের হতে পারে, মানে ও হলো পদার্থগুলোকে বহন করতে পারে ওর ভিতর দিয়ে। তাহলে খেয়াল করছো, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে কোষ ঝিল্লিতে বাহক প্রোটিন পাওয়া যায়, যেই জিনিসটাকে আমরা খুব সহজেই ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে ব্যাখ্যা করতে পারি। যে ইন্টিগ্রাল প্রোটিনের এক জায়গা দিয়ে একটা জিনিস ঢুকে ওটারে বহন করে আরেক জায়গা দিয়ে বের করে দেয়। তার মানে বাহক প্রোটিনের ব্যাখ্যাও ফ্লুইড মোজাইক মডেল দিতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাখ্যা হলো বর্তমানে হলো তোমার কোষ ঝিল্লিতে দেখা গেছে যে কোষ ঝিল্লিটা কোনো পর্দার মতো না, কোষ ঝিল্লি অনেকটা তরল পদার্থের মতো আচরণ করে এবং তরল পদার্থের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। মানে ব্যাপারটা কিরকম, ধরো পানি একটা তরল পদার্থ, তো পানি কি সবসময় এক জায়গায় থাকে না। তুমি চাইলে পানিকে কি করতে পারো, এই জায়গার পানিকে তুমি চাইলে ভিতরে আনতে পারো, আবার এই ভিতরের পানিকে তুমি চাইলে উপরে নিয়ে আসতে পারো, মানে মুভ করাইতে পারো। তো বিজ্ঞানীরা রিসেন্টলি পরীক্ষা করে দেখছে যে ফ্লুইড মোজাইক মডেলটাও অ্যাকচুয়ালি সেম, অর্থাৎ মানে দেখছে যে এই কোষ ঝিল্লিটা এরকম অনেকটা তরল পদার্থের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারে। যেই জায়গার কোষ ঝিল্লি কোনো কারণে তরল পদার্থের মতো এখান থেকে এখানে চলে আসতে পারে, এখান থেকে জিনিসগুলো এখানে চলে আসতে পারে, মানে তরল পদার্থের মতো তারা জায়গা চেঞ্জ করতে পারে। এই জিনিসটাকেও সমর্থন করে কে, ফ্লুইড মোজাইক মডেল। কেন, কারণ ফ্লুইড মোজাইক মডেলের মতবাদ অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এই স্ট্রাকচারগুলো কোনোটাই আসলে স্থির না। এই প্রোটিন মানে ভারী যে অণুগুলো আছে, প্রোটিন এবং কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি তোমার কিসের মধ্যে ভাসমান অবস্থায় আছে, লিপিডের মধ্যে ভাসমান অবস্থায় আছে। এবং বলাই হয়েছে যে লিপিড অণুগুলো নিজেদের মধ্যে চলাচল করতে পারে, যেটা আমাদের পরীক্ষালব্ধ প্রমাণের সাথে মিলে যায়। বিজ্ঞানীরা বাইরে থেকে দেখছে যে কোষ ঝিল্লি তরল পদার্থের মতো মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর ফ্লুইড মোজাইক মডেলও সেম কথা বলা হয়েছে, যেখানে ফসফোলিপিড বাইলেয়ারের যে লিপিড অণুগুলো, এই লিপিড অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, এবং সেই লিপিড অণুর মধ্যে এই প্রোটিন এবং কার্বোহাইড্রেট ভাসমান অবস্থায় থাকে। তার মানে তারা বলেই দিয়েছে যে লিপিড অণুর মধ্যে এই কার্বোহাইড্রেট এবং প্রোটিনগুলো ভাসমান অবস্থায় থাকে, এবং লিপিড অণুগুলো আলটিমেটলি এক জায়গা থেকে আরেক জায়গায় ইচ্ছা মতো মুভ করতে পারে, ছুটাছুটি করতে পারে, ঘুরতে পারে, যে কোনো কিছু করতে পারে, যেটা পরীক্ষালব্ধ জিনিসের সাথে কি হয়, সমানুপাতিক বা মিলে গেছে। যে বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখছে তরল পদার্থের মতো আচরণ করে, আর এটা ফ্লুইড মোজাইক মডেলও সেম কথা বলা হয়েছে, তার মানে সমর্থন করে। আর এই যে ফ্লুইড মোজাইক মডেলের এই যে তরল পদার্থের মতো যে মুভমেন্ট, এটার একটা নাম আছে, একটু মনে রাখবে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, পরীক্ষায় আসে। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য কোন অণু দায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল একবার।
তাহলে ফ্লুইড মোজাইক মডেলের যে স্তরগুলো তরল পদার্থের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য কোন অণু দায়ী? খুবই ইজি, লিপিড অণু। দেখো ফ্লিপ ফ্লপে কি আছে? ফ্লিপ বানানটা দেখছো? এল আছে, এল মানে মনে রাখবা লিপিড। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য লিপিড অণু দায়ী। কারণ ওই যে এইমাত্র বললাম যে ফসফোলিপিডের মধ্যে বাকি সবগুলো ভাসমান অবস্থায় থাকে এবং ফসফোলিপিড অণুগুলো ছুটাছুটি করতে পারে, ঘোরাঘুরি করতে পারে, যে কোনো কিছু করতে পারে। এর জন্য আলটিমেটলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। আর সেই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে। এই কারণে তারা আরও শিওর হয়েছে যে হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলটা অনেক উন্নত মডেল, সবকিছুকে সাপোর্ট করছে। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য কোন অণু দায়ী? মেডিকেলের প্রশ্ন, পারবে না? এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ওই যে এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এর জন্য লিপিড দায়ী। দেখো এলতে এল, লিপিড অণু দায়ী। ঠিক আছে? আর আরেকটা জিনিস হইলো এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টে অনেকে বললাম, সরি ফ্লিপ ফ্লপ না, এই ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক কেন এখন বুঝতেছো? ফ্লুইড মানে তরল, লিপিড অণুগুলা কি তরল পদার্থের মতো মুভ করতে পারে, এই জন্য এটাকে নাম দিয়েছে ফ্লুইড। আর মোজাইক কেন? মোজাইক জিনিসটা কি খেয়াল করো। মোজাইকের দেখছো? মোজাইকের মেঝে দেখছো? এখন তো সব বাসা বাড়িতে টাইলস লাগায়, কিন্তু আগেকার দিনে যখন মোজাইক মেঝে ছিল, খেয়াল করে দেখবা যে মেঝের ভিতরে অনেক পাথরের মধ্যে অনেক অনেক জিনিস মনে করো ভিতরে ভিতরে ঢুকানো ছিল। মোজাইক যে পাথরগুলা যদি কেউ ভালো মতো দেখো, বিভিন্ন কালারের রং বেরঙের পাথরগুলা হলো মোজাইক ফ্লোরের ভিতরে ঢুকানো। তো ফ্লুইড মোজাইক মডেল কেন? এই লিপিডগুলো ফ্লুইড পদার্থের মতো মানে মুভ করতে পারতেছে, এবং ওই মোজাইকের মতো প্রোটিন এবং কার্বোহাইড্রেটগুলো এর মাঝখানে ঢুকে আছে। কি আছে? এই প্রোটিন এবং কার্বোহাইড্রেটগুলো এর মাঝখানে ঢুকে আছে। দেখতে অনেকটা মোজাইক করা মেঝের মতো মনে হয়, যে একটা মোজাইক পাথরে যেমন অনেক রং বেরঙের কালার ঢুকে আছে, ওইরকম ভাবে হলো প্রোটিন এবং কার্বোহাইড্রেটগুলো ফসফোলিপিডের মধ্যে ঢুকে আছে। এই কারণে এটাকে মোজাইক বলা হয়। আর আমি তো বললাম যে লিপিডগুলো তরলের মতো চলাচল করতে পারে বলা হয়েছে, এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। ওকে ভাইয়া, সেল সারফেস মানে কি? সারফেস মানে তল, সেল সারফেস মানে হলো কোষের তল বোঝাচ্ছে। এই যে এটা একটা তল, মনে করো তল, এর ভিতরে কোষ না, তাহলে এই যে এটা একটা কোষের তল। যেমন আমাদের বোর্ড একটা তল, এরকম এটা একটা তল। ঠিক আছে? তাহলে ফ্লুইড মোজাইক মডেলকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয় আশা করি পারবো। ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে তোমরা বলতে পারো। লাস্ট আরেকটা জিনিস, ফ্লুইড মোজাইক মডেলকে অনেকে আইসবার্গ মডেলও বলে। শেষ, এটাই লাস্ট। আইসবার্গ মডেলও বলে। কেন বলে? খুবই ইজি। ঠিক আছে? খুবই ইজি। তো এটাকে আইসবার্গ মডেল কেন বলা হয়? কারণ আইসবার্গ কি বলো? ওই যে টাইটানিক জাহাজটা কি একটা বরফের টুকরার উপরে ধাক্কা খাইছে না? আইসবার্গ। আইসবার্গ কি থাকে? সাগরের উপরে বিশাল বিশাল বড় বড় হলো বরফের টুকরা হলো ভেসে থাকে। সাগরের উপর যেমন বিশাল বিশাল বরফের টুকরা ভেসে থাকে, ফ্লুইড মোজাইক মডেলও অনেকটা সেম। তুমি ফসফোলিপিড বাইলেয়ারকে সাগর চিন্তা করো, সেই সাগরের মধ্যে বিশাল বিশাল প্রোটিনগুলো হলো ভাসমান অবস্থায় আছে, যেন অনেকটা আইসবার্গের মতো। যেই ফসফোলিপিড বাইলেয়ারটা হলো সাগর আর এই প্রোটিনগুলো হলো আইসবার্গ। এই জন্য দেখে ওইরকম মনে হয় বলে এটার আরেকটা নাম হলো আইসবার্গ মডেলও বলা হয়। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার, যেটাকে কেন আইসবার্গ মডেল বলা হয় ক্লিয়ার, কেন ফ্লুইড মোজাইক মডেল বলে, ফ্লুইড আর মোজাইকের মতো দেখতে, এই জন্য ফ্লুইড মোজাইক মডেল বলে। তারপরে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি, এর জন্য কে দায়ী, সবকিছু বুঝতে পারছো। কার্বোহাইড্রেট কি করে, কোষের আদান প্রদানে হেল্প করে, সবকিছু ক্লিয়ার। এই সমস্ত জিনিসগুলো ফ্লুইড মোজাইক মডেলটা যে সঠিক সেটা আরো ভালো মতো প্রমাণ করে, কারণ ফ্লুইড মোজাইক মডেল দিয়ে তুমি কোষ ঝিল্লির যে কোনো আচরণ তুমি ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে? এখন আসো একটা দুইটা ছোট ছোট অবজেক্টিভ শিখবো, তারপরে আমাদের শেষ, আমাদের ফ্লুইড মোজাইক মডেল শেষ, জাস্ট খালি একটা দুটো অবজেক্টিভ শিখবো। তাহলে সেই অবজেক্টিভগুলা কি? সেটা হলো একটা পার্সেন্টেজ মনে রাখতে হবে। এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির মধ্যে বলো তো, কোষ ঝিল্লি বা এই যে কোষ আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, আচ্ছা ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা আরেকবার একটু বলেন।
ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হলো বিজ্ঞানীরা রিসেন্টলি দেখেছে যে কোষঝিল্লি অনেকটা তরল পদার্থের মতো আচরণ করে। তরল পদার্থ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, অনুরূপভাবে হলো কোষঝিল্লিও স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, নিজেদের মধ্যে ঘুরতেছে, ঘূর্ণন হচ্ছে, মানে তরল পদার্থের মতো। এই ধরনের মুভমেন্টকে বিজ্ঞানীরা নাম দিয়েছে হলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, তাহলে এই যে কোষঝিল্লি তরল পদার্থের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, নড়াচড়া করতেছে, মুভ করতেছে, এই মুভমেন্টগুলোকে নাম দেওয়া হয়েছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের পিছনে কে দায়ী? লিপিড দায়ী। ওই যে ফ্লিপ ফ্লপ, এল এল, ফ্লিপ ফ্লপ, লিপিড, লিপিড অণু দায়ী। কারণ ফ্লুইড মোজাইক মডেলে বলা হয়েছে যে ফসফোলিপিড বাই লেয়ারের যে লিপিড অণুগুলো তারাও এরকম স্থান পরিবর্তন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যেটা ওই আমাদের ওই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের সাথে মিলে যায়। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে লিপিড অণুগুলা ফ্লিপ ফ্লপ মুভমেন্টের পিছনে দায়ী। ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝছি। এখন আসো, এই যে কোষঝিল্লির যে মনে করো ফসফোলিপিড, জাস্ট 3টা অবজেক্টিভ পড়বো আমরা, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক অবজেক্টিভ আছে, বাট এই 3টা আমাদের মনে রাখতেই হবে। সেটা হলো কোষঝিল্লিতে এই যে ফসফোলিপিড যে পাওয়া যায়, সেই ফসফোলিপিড 5 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? 5 ধরনের ফসফোলিপিড, 5 ধরনের। এটা আমি কেমনে মনে রাখতাম জানো? তোমরা এখানে কি কেউ নোয়া খাইল্লা আসো? আচ্ছা, কেউ মাইন্ড করো না, ঠিক আছে? নোয়া খাইল্লা বলতে আমরা অনেক সময় একটু মজা করি, অনেকে পচায়, এটা পচানোর জন্য না, একটু মজা করার জন্য। এখানে যদি কেউ নোয়া খাইল্লা থেকে থাকো, নোয়াখালীতে 5কে কি বলে? 5 টাকাকে ওরা কি বলে? ফাঁসটেহা বলে, তাই না? 5 টাকাকে কি বলে? ফাঁসটেহা, যে আমারে ফাঁসটেহা দেন বা এরকম কিছু বলো, ওদের উচ্চারণ। আমি তো নিজে নোয়াখালী বাড়ি না, তো আমি তো এগুলা জানি না, বাট ওই টিভি দেখে যেটা দেখছি যে 5 টাকারে ওরা ফাঁসটিহা বলে। তো এটা আমি মনে রাখতাম কেমন জানো? এই ফস মানে হলো ফাঁস, ফাঁসটিহা মানে ফাঁস মানে হলো 5, তাহলে ফসফোলিপিড হলো 5 প্রকার। কোষঝিল্লিতে মনে রাখবা ফসফোলিপিড হলো 5 প্রকার, এটা মেডিকেলে আসছিল একবার। তো এই জন্য মনে রাখা কিছু করার নেই, মনে রাখতে হবে। ফাঁসটিহা মানে ফাঁস মানে হলো 5 টাকায় ওরা ফাঁসটিহা বলে, তো ফাঁস মানে 5, ফাঁস 5। তাহলে এই 5 মানে হলো কোষঝিল্লিতে 5 প্রকারের ফসফোলিপিড পাওয়া যায়। এই ফাঁস মানে মনে রাখবা ফসফোলিপিড, তাহলে 5 প্রকারের ফসফোলিপিড পাওয়া যায়, ফস, ফাঁস, ফাঁস। ঠিক আছে, 5 প্রকারের ফসফোলিপিড পাওয়া যায়। আর কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের, কোষঝিল্লির মোট শুষ্ক বা মোট শুকনা ওজনের শতকরা 75 ভাগই হলো তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা একটু মনে রাখো, এই জিনিসগুলো একটু মনে রাখো, একটু মনে রাখো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে 5 প্রকারের যে ফসফোলিপিড, এর মধ্যে জটিল প্রকৃতির একটা ফসফোলিপিড আছে যার নাম হলো লেসিথিন। লেসিথিন জটিল প্রকৃতির। এই 5 প্রকারের যে ফসফোলিপিড, এর মধ্যে সরল ফসফোলিপিড আছে, জটিল ফসফোলিপিড আছে। একটু শুধু মনে রাখতে হবে, সেই জটিল ফসফোলিপিডের নাম হলো লেসিথিন, লেসিথিন। আর সরল ফসফো অ্যাসিডের নাম হলো ফসফোলিপিড, সরল ফসফোলিপিডের নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। বইয়ে আছে, এগুলো একটু অবজেক্টিভে আসে আর কি, এই জন্য জাস্ট একটু পড়ানোর জন্য পড়ানো, ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে এই যে 5 প্রকারের মানে এই 5 প্রকারের যে ফসফোলিপিড আছে, এর মধ্যে কিছু জটিল আছে, কিছু সরল আছে। তো জটিল যে ফসফোলিপিড তার মধ্যে হলো লেসিথিন মেইন, আর সরল যে ফসফোলিপিড তার মধ্যে ফসফোটাইডিক অ্যাসিড মেইন। এটা আমি কেমনে মনে রাখতাম? এটা মনে রাখার উপায় হচ্ছে জালের ফাঁস, মানে তুমি জাল দিয়ে মনে করো একটা ফাঁস পাচ্ছ, ফাঁস, ফাঁস মানে হলো ফাঁদ আর কি, জালের ফাঁস। আমি কেমনে মনে রাখতাম? জতে হলো জটিল, লতে হলো লেসিথিন, তাহলে জতে জটিল, লতে লেসিথিন, তাহলে জটিল ফসফোলিপিডের এক্সাম্পল হলো লেসিথিন, জটিল লেসিথিন। আর ফাঁসে হলো ফসফোটাইডিক অ্যাসিড, আর শতে হলো সরল, তার মানে সরল ফসফোলিপিডের উদাহরণ হলো ফসফোটাইডিক অ্যাসিড। আর জাল, জালের ফাঁস, যাতে হলো জটিল, লতে লেসিথিন, তাহলে জটিল ফসফোলিপিডের এক্সাম্পল হলো লেসিথিন। আর ফাঁস, ফতে হলো ফসফোটাইডিক অ্যাসিড, শতে সরল, তাহলে সরল ফসফোলিপিডের এক্সাম্পল হলো ফসফোটাইডিক অ্যাসিড। ঠিক আছে, শেষ। এগুলাই
লাস্ট খালি আরেকটা জিনিস, কোনো 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 ক্ষেত্রে এটাই আজকে লাস্ট অবজেক্টিভ। কেন পড়াচ্ছি দেখো, আমি কিন্তু অনেক ডেডিকেশন নিয়ে তোমাদেরকে অবজেক্টিভও পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? কারণ এগুলো মেডিকেলে আসে, হাজার হাজার কিন্তু অবজেক্টিভ আছে, সবগুলো আমি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, কিন্তু এগুলো কেন পড়াচ্ছি, এগুলো আসবে মেডিকেলে, এগুলো আসবে, শিওর থাকো কমন পাবা তুমি পরীক্ষায়, শিওর থাকো। এই জন্য এগুলো একটু কষ্ট করে পড়াচ্ছি, একটু খালি মনোযোগ দিয়ে শুনো, বুঝার কিছু নাই, এটা খালি একটু মনে রাখতে হবে। একটা কোষ আছে যেই কোষের কোষ ঝিল্লিতে তুমি আরএনএ পাবে, এটা খুব রেয়ার, এটা এক্সেপশনাল, যে একটা স্পেশাল একটা উদ্ভিদ আছে যে উদ্ভিদের তোমার কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়। খেয়াল করো, কোষ ঝিল্লিতে জীবনে আরএনএ পাওয়ার কথা আমরা একটু আগে পড়লাম যে কোষ ঝিল্লিতে কি কি পাওয়া যায়, ফসফোলিপিড বাইলেয়ার আছে ভাইয়া, মেমব্রেন প্রোটিন আছে, কোলেস্টেরল আছে, গ্লাইকোক্যালিক্স বা গ্লাইকোপ্রোটিন হাবিজাবি আছে। আরএনএ কই থেকে আসলো? কিন্তু একটা উদ্ভিদ আছে যে উদ্ভিদের কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়, সেটা হলো পেঁয়াজের কোষ ঝিল্লিতে তুমি হলো আরএনএ পাবে, ঠিক আছে? পেঁয়াজের ক্ষেত্রে তুমি কোষ ঝিল্লিতে আরএনএও পাবে। এটা আমি কেমনে মনে রাখতাম বলো? হিন্দিতে ভালোবাসার হিন্দি কি? তুমি কাউকে ভালোবাসো, তুমি এটা হিন্দিতে কি বলবা? मैं तुमसे बहुत प्यार करता हूँ, এটা বলবা না তুমি হিন্দিতে? তাহলে হিন্দিতে ভালোবাসা মানে হলো পেয়ার। আমি এটা এমনি মনে রাখতাম, দেখো পেয়ার, এই পেয়ারের পেয়াতে হলো পেঁয়াজ আর আরতে হলো আরএনএ, দেখো বড় হাতের আরএনএ, তার মানে পেঁয়াজের কোষে কি পাওয়া যাচ্ছে? আরএনএ পাওয়া যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, এই অবজেক্টিভটা অনেকবার মেডিকেলে আসছে, এই একই অবজেক্টিভ 3 বার আসছে 20 বছরে, শুধু এই অবজেক্টিভটাই, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে পেয়ার, मैं तुमसे बहुत प्यार करता हूँ, এখান থেকে মনে রাখবা পেয়ার। সারা জীবন তো খালি মানে অযথা কারণেই খালি পেয়ার পেয়ার করে চিল্লাইলে, এবার একটা ভালো কারণে শিখো, পেয়ার এমনি করে লিখবা পেয়ার, পেঁয়াজ আর আরতে হলো আরএনএ, তার মানে পেঁয়াজের কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে পেঁয়াজের কোষে হলো আরএনএ পাওয়া যায়, পেয়ার দিয়ে মনে রাখবে, ঠিক আছে? শেষ। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে কোষ ঝিল্লি শেষ, তাহলে আমাদের মোটামুটি শেষ। আমরা এখন ছুটি, আমরা এখন একটা কাজ করব। কি বলতেছো? আচ্ছা ভাইয়া ভালোই হলো, হিন্দি জানে। আচ্ছা হিন্দি একটা দুইটা লাইন এটা তোমরা সবাই জানো, আর আমি তোমাকে ভালোবাসি, এটার হিন্দি বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে জানে না। সে ছোটবেলা থেকে বড় হয়েছে হলো বলিউডের মুভি দেখা সবাই। আমি মুভি অনেক কম দেখি, বাট স্টিল একটু আটটু তো হিন্দি জানবই, তাই না? কারণ ছোটবেলায় যাই হোক একটু হলেও তো হিন্দি দেখতাম, এখন দেখা হয় না, আগে দেখতাম অনেক। তারপর হলো যে বাসা বাড়িতে সিরিয়াল দেখতো আমার আম্মু বা আমার বোন সিরিয়াল দেখতো, হিন্দি একটু হালকা পাতলা আমি জানি এই কারণে। ওকে, তো এই জিনিসগুলো আশা করি তোমরা পারবা, তাহলে এগুলা পড়তে হবে। এখন একজন বলছো যে কালকে হলো এক্সাম, কালকে এক্সামটা আমরা বলে দিব, গ্রুপে বলে দিব, গ্র্যাভিটি গ্রুপে একটু চোখ কান খোলা রাখো, মেডিটেশন গ্রুপটাতে। এক্সামটা আমরা ভাবতেছি যে একটা মক টেস্টের মতো 15টা বা 20টার মতো অবজেক্টিভ থাকবে, আর কিছু না, জাস্ট 15-20টা অবজেক্টিভ থাকবে এই কোষ ঝিল্লি পর্যন্ত, অর্থাৎ একেবারে প্রথম থেকে কোষ ঝিল্লি পর্যন্ত যা যা পড়াইছি সেটার উপরে হলো এক্সাম থাকবে, ঠিক আছে? ওকে, এটা হয়তোবা হলো আগামীকাল থাকবে। আর আগামীকালের পরের দিন থেকে মানে 15 তারিখ থেকে কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স, তোমরা কিন্তু জানো, সেটা হলো পরিপাকের উপরে হলো ক্র্যাশ কোর্স, ঠিক আছে? সবাই কিন্তু করবা। আর ক্র্যাশ কোর্সের সময় কিন্তু আমাদের এই নর্মাল ক্লাসগুলো একটু বন্ধ থাকবে, কারণ অনেক প্রেশার পড়ে যায় ক্র্যাশ কোর্সের ক্লাস নিয়ে, টাস্ক নিয়ে, আবার কিছু কাহিনী আছে, প্রশ্ন বানাইতে হবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে হবে, ওখানে অনেকগুলো প্রশ্ন দিতে হবে, একটু ঝামেলা। তো আমাদের পরশু দিন থেকে কিন্তু ক্র্যাশ কোর্স চালু হবে। ক্র্যাশ কোর্সের রুটিনটা ক্র্যাশ কোর্সের গ্রুপে দিয়ে দিব, সেখানে কিন্তু 2500 টাকার প্রাইজ মানি থাকতেছে, সবাই কিন্তু এটা অংশগ্রহণ করবা। আর কালকের এক্সামটা আমি এই যে এই গ্রুপে কালকে শিডিউল দিয়ে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে তোমরা অনলাইনে এক্সাম দিয়ে ফেলবা, ঠিক আছে? ওকে, কালকে হলো ভাইয়া কয়টায় পরীক্ষা আমরা ধরো কালকে অনেক সময় দিতে পারবে, কালকে যেহেতু একটা তোমরা ধরো হলো আমি 8টার দিকে প্রশ্ন দিব, 8টার দিকে ধরো 8টা, হ্যাঁ এরকম একটা টাইমে আমি প্রশ্ন দিব, তোমরা হলো 8টার সময় পরীক্ষা দিতে পারবা, কালকে সারাদিনও দিতে পারবে, এটা নিয়ে খুব বেশি প্যারা না, এটা একটা প্র্যাকটিস এক্সাম, বাট দিও সবাই, একটু যাচাই করেও যে কেমন পারো। মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, একটু তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনা ঠিক মতো আগাচ্ছে কিনা, তুমি পারতেছো কিনা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড এক্সাম কালকে সারা রাত তোমরা দিতে পারবা,
ওটা কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের যে ক্র্যাশ কোর্স যেটা, সেটার এক্সাম কিন্তু অনেক স্ট্রিক্ট হবে। সেটার এক্সাম হলো একটা নির্দিষ্ট টাইম থাকবে, আধা ঘন্টা, যে আধা ঘন্টার মধ্যে তোমার দিতেই হবে। দুনিয়া উল্টা যাক, ওই আধা ঘন্টা তোমার পরীক্ষায় বসতে হবে, কিছু করার নাই, কারণ আমাদেরকে পরে খাতা দেখে আবার রেজাল্ট দিতে হবে। কিন্তু কালকের এক্সামটা রিল্যাক্সড একটা এক্সাম হবে। তোমরা 8টায় আমি প্রশ্ন দিয়ে দিব গ্রুপে, যে যখন এক্সাম দাও, কেউ 10টায় দিলে দিতে পারবা, লিঙ্ক দেওয়া থাকবে, কেউ 12টায় দিলে দিতে পারবা, পরের দিনও যদি কেউ সকালে দিতে চাও, দুপুরে দিতে চাও, দিতে পারবা। বাট একদিনের মধ্যে সব দিতে হবে, কারণ তারপরে আমরা রেজাল্ট বানায় ফেলবো। এরপরে রেজাল্ট বানানোর পরে তো আর এক্সাম দিলে তো আর এটা ইনক্লুড হবে না, ঠিক আছে? ওকে, তাহলে পরশু দিন থেকে ক্র্যাশ কোর্স। তাহলে আপাতত আমাদের ঈদের আগে এরকম ফ্রি ক্লাস, আজকেই লাস্ট ক্লাস ছিল ফ্রি ক্লাস হিসেবে। ক্র্যাশ কোর্সও ফ্রি, যাই হোক ক্র্যাশ কোর্সে দেখা হবে পরিপাক এবং শোষণ, ঠিক আছে? সবাই করবা, ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানাবা। ক্র্যাশ কোর্সটা হলো তোমাদের জন্য ঈদ গিফট, প্লাস আমাদের গ্রুপটা যেন একটু দ্রুত গ্রো হয় তার জন্য একটা আমরা কাজ, মানে একটা উদ্যোগ হাতে নিয়েছি। আশা করি মোটামুটি সফল হয়েছি, কারণ ক্র্যাশ কোর্স লঞ্চ করার আগে গ্রুপের মেম্বার ছিল 2000, আজকে দেখলাম 2700 হয়ে গেছে, মানে 700 বেড়েছে জাস্ট এই 3 দিনে। অবভিয়াসলি এর পিছনে কিন্তু ক্র্যাশ কোর্সের একটা বড় অবদান ছিল, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। তারপরেও তোমরা ফ্রেন্ড অ্যাড করো, এমনিতেই অ্যাড করবে, ক্র্যাশ কোর্সের জন্য না, এমনিতেও ফ্রেন্ড অ্যাড করো, ওদেরকে অ্যাড করতে বলো, কারণ মেম্বার যত বাড়বে আমরা কিন্তু প্রিমিয়াম সুবিধা নিয়ে আসবো। আর আমাদের মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, আজকে একটা বানাইছি, আজকে ছাড়তে নাও পারি, আজকে না ছাড়লেও কালকে ছেড়ে দেবো, বা আজকে রাত্রেও ছেড়ে দিতে পারি, ওটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।